সবাই আসছি আমরা। জি ভাইয়া। আর আইবা আগের ক্লাসে আমরা কি কি পড়ছিলাম? ভাইয়া 3টা প্রশ্ন। কি কি মনে আছে আপনাদের? জি ভাইয়া। প্রফেসর ফাইনালের উক্তিটা একজন বলেন তো। বলেন প্রফেসর ফাইনালের উক্তিটা কি ছিল? ভাইয়া কি বললেন? প্রফেসর ফাইনালের উক্তিটা কি ছিল? মৌলিক রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহের সুষম ব্যবস্থাই হচ্ছে সংবিধান। সংবিধান। এখন এখানে উনি কি কি ওইখানে ওই প্রশ্নে আমরা কি কি টপিকস পড়ছিলাম? টপিক কি কি ছিল প্রশ্নটা? রাষ্ট্রীয় কাঠামো, শাসন ব্যবস্থা, নির্বাচক মণ্ডলী, আইনসভা, রাজনৈতিক দল, ক্ষমতা বন্টন, আইনগত ধারণা এবং মৌলিক আইন। মৌলিক আইন। আর কেউ মনে নেই আপনাদের? আরেকজন বলেন। রাষ্ট্রীয় কাঠামো, শাসন বিভাগ, নির্বাচক মণ্ডলী, আইনসভা, রাজনৈতিক দল, ক্ষমতা বন্টন, আইনগত ধারণা, মৌলিক আইন। আমরা এটাও পড়ছিলাম না, সাংবিধানিক সরকার কাকে বলে, আর বাংলাদেশের সরকার সংবিধান কিভাবে প্রণীত হয়? জি ভাইয়া। আচ্ছা একজন বলেন দেখি বাংলাদেশের সংবিধান প্রণীত কাহিনীটা, প্রণয়ন কাহিনী। সালগুলা বললে হবে, তারিখ আর সাল তো একটাই, 1972 সালে মানে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করা হয়। তো কেউ একজন তারিখগুলা বলেন, কমিটি কখন গঠন করা হয়, খসড়া কখন তৈরি করা হয়, কত তারিখে, এবং মাস, তারিখ, এই দুটো বলবেন। কেউ বলেন না কেন? তো মনে নাই? কিন্তু আপনাদের কি মনে নাই বাংলাদেশের সংবিধান প্রণয়ন পদ্ধতি বা প্রণয়নের যে ইতিহাসটা, আমরা তারিখগুলো এবং মাস, কোন তারিখে কোন মাসে কি হয়, কমিটি গঠন করা হয়, কমিটির প্রধান কে ছিল, কত বিশিষ্ট সদস্য কমিটি তৈরি করা হয়েছিল? জি ভাইয়া, 30 আসছে মার্চ মনে। 1972 সালে অধিবেশন ডাকা হয়। 10 এপ্রিল 1972 সালে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে 34 জন সদস্য বিশিষ্ট কমিটি তৈরি করা হয়। 12 অক্টোবর 1972 সালে খসড়া প্রণয়ন করা হয়। 4 ডিসেম্বর 1972 সালে গৃহীত হয় এবং 16 ডিসেম্বর 1972 সালে কার্যকর হয়। গুড। আরেকজন 4 বলেন। নভেম্বর হবে। 4 নভেম্বরে হচ্ছে গৃহীত হয়। আরেকজন? ও আরেকটা কথা, আপনারা সবাই হোমওয়ার্ক করছিলেন এই 3টা প্রশ্নের? আমি জি তো ভাইয়া। ভাইয়া 2টা কয়েকজন করছি, মানে কয়েকটা একটা শুধু হোমওয়ার্ক মানে দিতে। সংবিধানের গুলা আর হ্যাঁ উত্তম সংবিধানের বৈশিষ্ট্য, এটাই হ্যাঁ, করছি। অনেকে তো দেখলাম যে 2টা পাতা মনে হয় লিখে পোস্ট করছেন। ভাইয়া আমার একটু প্রবলেম আছে, তাই আমি হোমওয়ার্ক আজকে করতে পারি নাই, নেক্সট দিন করে দিব। এখন এগুলো গ্যাপ থাকলে ভাইয়া আমার থাকতে বাকি দেখা আছে যাচ্ছে যে একটা।
বড় গ্যাপ হয়ে যাবে তখন আর একসাথে করতে পারবেন না। যখন একসাথে করতে যাবেন তখন অনেকগুলো কাজ মনে হবে, তখন আবার বলবেন যে থাক পরেই করব। এই মানে করব ভাইয়া আমি বলে হোমওয়ার্ক করি, আজকে একটু প্রবলেম ছিল তাই করতে পারি নাই। এটা কিন্তু নিজ দায়িত্বে করতে হবে পরবর্তীতে। পরে কিন্তু আমি আরেক দেখবো, আজকে কিন্তু চেক করছি আমি সবগুলোই হোমওয়ার্ক, কে কিভাবে লিখছেন। ভাইয়া আপনি তো আগের গুলা চেক করছেন মনে হয়, না, আজকে কমেন্ট করছেন দেখলাম। হ্যাঁ, ওইটা হয়েছে কি মোবাইলে আমার একটু সমস্যা, ডিসপ্লেটা সমস্যা, মানে দেখা যাচ্ছিল না ঠিক মতো। তো আজকে একটু আবার ইয়া দেখলাম আর কি, দিয়ে ল্যাপটপ দিয়ে। তো যেগুলো সামনে আসছিল, তো মোটামুটি আজকের গুলো, মানে গত ক্লাসে আমি যেটা কাজ দিছিলাম সেগুলোও দেখছি। আবার আগে সংবিধান কি, সংবিধানের প্রকারভেদ, এটাও দুই একটা হোমওয়ার্ক দেখলাম। সবগুলো দেখা হয়নি মনে হয়, এটা আরো ছিল। আচ্ছা, আমরা তাহলে এই যে সংবিধানের যে অধ্যায়টা ছিল, এই তিনটা মানে ব্রড প্রশ্ন আমরা তিনটা না চারটা পড়ছিলাম, চারটা। রিপন ভাইয়া মনে হয় একটা বুঝিয়ে দিছিল, পরবর্তীতে আমি তিনটা বুঝিয়ে দিলাম না। এই চারটার মধ্য জি থেকে ভাইয়া। আবার আমি বলছিলাম যে ওইখানে খ বিভাগের জন্য প্রশ্ন ওইগুলা থেকেই আছে, আমি পড়েও শুনেছিলাম শেষের দিকে, তাই না? ওগুলা জি কি ভাইয়া মানে বই কি সবাই কিনছেন? এবং যাদের বই আছে আপনারা কি দেখছিলেন যে খ বিভাগে আসলেই ভাইয়া যে বললো আছে কিনা? ভাইয়া বই তো বই কিনি কিনি নাই। নাই এখনো ভাইয়া। লাইব্রেরিতে গেছিলাম কিন্তু এখন আসে নাই লাইব্রেরিতে। ভাইয়া যাদের বই আছে তাদেরকে একটু পিক দিতে বলছি, তো গ্রুপে দেয়ই না। যাই নেই, একজন দিছে তো। পোস্টও ওইটা তো করা তো 3টা ছিল, আমি দেখলাম যে পোস্টও করছে মেইন গ্রুপে, এক আপু তো পোস্ট করছিল প্রশ্নগুলা। যে রিবন ভাইয়া বলতেছে পূজার আপনাদের সময় নাই, তো বাড়িতে যায় দিয়ে আসি। কি দিব না, কুরিয়ারে দিলে হবে? ভাইয়া কিছুই দেওয়া লাগবে না, কিনে নিব নে। আচ্ছা, সিনথিয়া भाई আজকে ক্লাস भाई दिए थे नाम से कप कॉफी के जाम। হুম। আচ্ছা, আজকে আমরা দ্বিতীয় চ্যাপ্টার পড়বো। দ্বিতীয় নাম কি বলছিলাম? মনে আছে কি? দ্বিতীয় চ্যাপ্টারের আমি যে প্রশ্নটা, সরকারের শ্রেণী বিভাগ মনে হয় ভাইয়া। আপনাদের যাদের বই আছে, আমি যেগুলো পড়াচ্ছি সেটা আমি গ্রুপে দিয়েছি, আপনারা একটু দেখে নেন প্রশ্নগুলো, তাহলে ভালো হবে। আচ্ছা, প্রশ্ন আমি গ্রুপে দিলাম দুইটা। আপাতত আমরা দুইটা বোঝার পরে পরে হচ্ছে যেটাতে যাব ওটা দিয়ে দিব, বা আমি বলে দিব, কেউ কারো কাছে বই থাকলে সেই প্রশ্নটা একটু গ্রুপে দিয়ে দিবেন, ঠিক আছে? আর ওই যে হোমওয়ার্ক, যারা হোমওয়ার্ক করেননি, মানে গত ক্লাসে যে হোমওয়ার্কটা ছিল সেটা কিন্তু করতে হবে এবং পোস্ট করবেন গ্রুপে। আমি দেখবো আজকে। আসলে আরেকটা জিনিস, আমরা যেহেতু অনার্স এর সেকেন্ড ইয়ারে, এখন আরেকটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমাদের কিন্তু হাতের লেখা যেগুলো আছে সেটা ভালো করার চেষ্টা করতে হবে। আর আমার মনে হচ্ছে এমন লেখা দেখলাম, মনে হচ্ছে যে হয়তো অনেক দিন থেকে লেখেনি, প্রথম লিখছে, যার জন্য লেখাগুলো হয়তো একটু মানে কেমন জানি দেখা যাচ্ছে।
লেখা ভালো করারও কিন্তু একটা ভাইয়া আসলে হয়েছে কি, খাতায় হুম, লিখলে একটু সুন্দর লাগে, কিন্তু ছবি তুলে ওইটা কেমন জানি পচা পচা দেখা যায়। আচ্ছা। আসলে ভাইয়া খাতায় একটু ভালো দেখা যায়, আর পিকচার তুললে ভালো দেখা যায় না। জি ভাইয়া, সামনে থেকে ভালোই লাগে, কিন্তু ছবি তোলার পরে লেখাটা আরো কেমন জানি পচা পচা হয়ে যায়। আচ্ছা, ওই যে পরীক্ষা দিবেন, তখন পরীক্ষা দেওয়ার সাথে সাথে তো আপনার খাতা কাটানো হবে না, মানে খাতা কাটবে না। তো এটা তো 15-20 দিন বা 1 মাস পরে খাতাটা কাটে, তখন তো খারাপ দেখা যাবে না? হ্যাঁ, যাবেই। ওটাই আসলে। আহ কি আর করা যাবে ভাইয়া? তারপর আমরা চেষ্টা করব লেখার জন্য ভালো হয়। আহ, আর আমি যেগুলো দেখলাম অনেক ভালোই, মানে ক্যামেরাও ভালো দেখা যাচ্ছিল। আমি নোটিশ, মানে কি যেন একটা নাম দেখলাম, তো আপুর নাম আমার মনে আছে না। ভালোই লেখার মোটামুটি কোয়ালিটি অনেক ভালো। তো আমরাও কিন্তু আসলে প্রতিনিয়ত যদি লিখি, লেখাগুলো আমাদের ভালো হওয়ার কথা। আমরা যদি গ্যাপ দেই, এখন যদি মানে আলসিয়ামি করি, তাহলে কিন্তু হবে না। প্রতিনিয়ত তো ক্লাস হচ্ছেই। আপনাদের মেজর সাবজেক্টের বা নন মেজর যেমন আজকে থেকে, এরপরে হয়তো আপনাদের ক্লাস দেরি আছে বা মেইন ক্লাসগুলো আছে। আপনারা যদি লেখেন, দেখা যাচ্ছে যে আপনাদের লেখা ভালো হওয়ার কথা। তো লিখতে হবে প্রতিনিয়ত, আর হোমওয়ার্ক করে গ্রুপে পোস্ট করবেন। আজকে আমরা পড়বো হচ্ছে আহ দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের নাম কি? সরকারের প্রকারভেদ। সরকারের প্রকারভেদ। প্রকারভেদ। এই অধ্যায়টা আজকে পড়বো। বরাবরই আগে আমরা গ বিভাগ পড়বো। দেখা যাচ্ছে যে গ বিভাগ আমরা যদি কমপ্লিট করতে পারি, যে প্রশ্নগুলো পড়বো সেইখান থেকেই আবার সংক্ষিপ্ত যদি যাই, দেখা যাচ্ছে যে ওই প্রশ্নগুলো যে পড়ছি ওইগুলাই প্রশ্ন সংক্ষিপ্তে আছে। তো আমরা ব্রড প্রশ্ন যেভাবে লিখবো, আবার সংক্ষিপ্ত অত বড় যে লিখবো এমনটাও না। হুম, সংক্ষিপ্ত উত্তর যেরকম আমাদের দেওয়ার আমরা সেরকম দিব। ব্রড প্রশ্নটা মুখস্থ থাকলে যদি কোনো কারণে সেটা সংক্ষিপ্ত আকারে আসে, সেটা কিন্তু আমরা লিখতে পারবো। আবার সংক্ষিপ্তটা পড়লে দেখা যাচ্ছে ব্রড প্রশ্নে আসলে তখন আমাদের আর মনে থাকে না যে আর কি কি দিব, আর কি কি লেখার দরকার, তখন এগুলো আমরা আর দিতে পারি না। হয় কি না বলেন দেখি এরকম? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এই অধ্যায়ের আমরা গত ইয়েতে দেখলে, মানে গত সালে পরীক্ষায় আপনাদের আসছিল মনে হয় হচ্ছে সংসদীয় সরকারের গুণাবলী আলোচনা করো, এরকম একটা প্রশ্ন আসছিল গ বিভাগে, অর্থাৎ ব্রড প্রশ্নে। তাহলে সংসদীয় সরকার ওই টপিকস থেকে না আসারই সম্ভাবনা বেশি। তো ওই জন্য আমরা গুরুত্ব দিব হচ্ছে গণতন্ত্র। আর আগে আমরা একটা প্রশ্ন করব হচ্ছে, সেটা ইয়েতে দিয়েছি, গ্রুপে পিকচার দিছি, ওইখান থেকে একটু লক্ষ্য করেন প্রশ্নটা কি আছে। গণতন্ত্রের সংজ্ঞা দাও, গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী, পূর্ব শর্ত সমূহ আলোচনা করো। তাহলে আমাদেরকে প্রথমত জানতে হবে যে গণতন্ত্র কি, আর এর গণতন্ত্র সাফল্য, একটা গণতন্ত্র যে সাফল্যের যে শর্তাবলী বা পূর্ব শর্তগুলো থাকবে, সেগুলো নিয়ে আমাদেরকে এই প্রশ্নে আলোচনা করতে হবে। তো বরাবরই আমরা যখন গ বিভাগ প্রশ্ন করব, প্রশ্ন উত্তর করব, তখন আমাদের প্রথমে কি বলছিলাম যে ভূমিকা দিব, তারপরে হচ্ছে গণতন্ত্রের, আমরা এই গণতন্ত্রের প্রশ্নটা যদি দেখি তাহলে ভূমিকা আসবে, পরে হচ্ছে গণতন্ত্রের সংজ্ঞা দিব, তারপরে হচ্ছে প্রামাণ্য সংজ্ঞা। আচ্ছা, তারপরে এই যে শর্তাবলীগুলো, সেই শর্তাবলীগুলো দিব, এবং সর্বশেষে কি থাকবে? উপসংহার। কি থাকবে? উপসংহার। উপসংহার। আচ্ছা, তো আমরা গণতন্ত্রতে যাই। গণতন্ত্র আমরা সবাই জানি, গণতন্ত্র
গণতন্ত্র জিনিসটা কি, অর্থাৎ জনগণের দ্বারা যে নির্বাচন, মানে এখানে বলছে যে রাষ্ট্রবিজ্ঞানের একটি, এটা যখন আমরা ভূমিকা আলোচনা করি পরে আরো ডিটেলস গণতন্ত্র নিয়ে আলোচনা করতেছি। গণতন্ত্রের ভূমিকাটা আমরা আসলে কিভাবে দিব। গণতন্ত্রের ভূমিকা বলতে আমরা এখানে বলছে যে রাষ্ট্রবিজ্ঞানের গণতন্ত্র একটা বহুল আলোচিত বিষয়। এই বিষয়টা মূলত হচ্ছে কি শাসন ব্যবস্থার জন্য খুবই জনপ্রিয়। তার মানে কি গণতন্ত্র এটা শাসন একটা ব্যবস্থা, এটার জন্য খুবই জনপ্রিয় একটা বিষয়। আর সবচেয়ে বহুল আলোচিত কি উপাদান হচ্ছে গণতন্ত্র। তারপরে হচ্ছে এখানে বলছে যে খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে গণতন্ত্র শব্দটি প্রথম ব্যবহৃত হয়, অর্থাৎ খ্রিস্টপূর্বের ৫০০ বছর, অর্থাৎ ৫ম শতাব্দী বলতে কে কি বুঝেন বলেন দেখি। ৫ম এইটা বলতে কি বুঝায়? ভাই 50 বছর না? না, ৫০ বছর হলে হচ্ছে পঞ্চদশ। ও তাহলে 500 বছর হবে ভাই। কি কি উত্তর লিখতেছে? না না না, ওই যে কথা বললো ওটা কি ভাইয়া? কোন ভাইয়া? এখানে তো দেখা যাচ্ছে না এগুলো ইয়েতে। আচ্ছা, আচ্ছা, তো এটা হচ্ছে ইংরেজিতে কি হবে? আচ্ছা, 500 বছর হবে না কিন্তু 50 বছর। কোন ভাইয়া যেন বললেন? হ্যাঁ, ওটা হচ্ছে 50 বছর তো হবেই না, আবার 500 বছরও হবে না। আমাদেরকে এটা একটা সঠিকভাবে বলতে হবে। যখন 500 বছর বলতে কি মূলত হচ্ছে আমরা যদি 500 বছর লিখি, এই 500তম বছরটাকে যদি বোঝায় তাহলে কিন্তু এই ৫ম শতাব্দী হবে না। ৫ম শতাব্দী হচ্ছে এই 400 থেকে শুরু করে 500 পর্যন্ত, সেটাকে গোটাল এই 400, হ্যাঁ 499, 500 তো হবে না, আবার 600 চলে যাবে তখন। এই 499 পর্যন্ত হচ্ছে ৫ম শতাব্দী। তাহলে খ্রিস্ট মানে এই যে খ্রিস্টাব্দ যে ধরা হয় তার পূর্বে, মানে 100 বছর পূর্বে এইটা প্রথম ব্যবহার করা হয়। হ্যাঁ, ধীরে ধীরে এই গণতন্ত্র একটা আধুনিক রূপ নেয় এবং হচ্ছে এটা হচ্ছে বহুল প্রচলিত একটা বিষয় হয়ে যায়। তো গণতন্ত্র অর্থাৎ জনগণের মতামতের শাসন ব্যবস্থা বা জনগণের দ্বারা নির্বাচিত যে ব্যবস্থাটাকে, সেটাকেই বলা হয় হচ্ছে গণতন্ত্র। জনগণের মতামত থাকবে। এখন রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যদি আমরা বলি যে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়কে কেন্দ্র করে যেমন সমালোচনার ঝড় ওঠে, তার সেরকমই কিন্তু তৎকালীন এই যে গ্রিক দেশেই এই গণতন্ত্রের সূচনাটা হয়। কিভাবে? যখন এই খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে এই শব্দটা ব্যবহার করা হয়, তখন এটা হচ্ছে কি এই শাসন কি এই শাসন ব্যবস্থাটা তখন এই যে গ্রিক দেশের, গ্রিক আর রোম মনে হয়, এই দুইটা দেশেই কি হয় এই গণতন্ত্র শাসন ব্যবস্থাটা শুরু হয়। এটা হচ্ছে খ্রিস্টপূর্ব কি ৫ম শতাব্দীতে। এখানে শুধুমাত্র আমরা এই শাসন ব্যবস্থাটাকে বলতে পারি জনগণের সম্মতি ও মানে জনগণের সম্মতির দ্বারা প্রতিষ্ঠিত একটা হচ্ছে শাসন ব্যবস্থা। তো আমরা তো হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট কি ভাইয়া ইংলিশ? এটা হচ্ছে রোম এটা রোম হবে না তো? রোম হবে না? এটা এথেন্স আর স্পার্টা, এই দুইটা রাষ্ট্র মিলে হচ্ছে গ্রিকের যে গণতন্ত্র ওইটা শুরু হয়েছে। মেনলি হচ্ছে স্পার্টা নিয়ে শুরু, এথেন্স নিয়ে শুরু হয়েছিল। এটা হচ্ছে গ্রিকের রাষ্ট্রে যেটা আছে এথেন্সের দুইটা রাষ্ট্র ছিল। আচ্ছা, এই যে আপনি বলতেছেন গ্রিক আর রোম হবে না?
গ্রিক হবে, কিন্তু গ্রিকের যে দুইটা রাষ্ট্র ছিল এখানে রোম আসবে না, এথেন্স আর স্পার্টা যে দুইটা রাষ্ট্র ছিল গ্রিকের ওইটা আসবে। এতে রোমও হওয়ার কথা। এই গণতন্ত্রের প্রথম ব্যবহারটা না এখানে আসলে কি হ্যাঁ হতে পারে। এখন যদি আলাদা হয়, এখন ওই গ্রিকের রাষ্ট্র যদি দুইটা আলাদা হয়, যেমন এখানে হচ্ছে গণতন্ত্রের গ্রিক ও রোম এখানে দেওয়া আছে, তো হতে পারে সেটা। আচ্ছা দেখতে হবে তারপরেও, আচ্ছা জানাচ্ছি পরে বিষয়। তো এখানে আবার দেওয়া আছে, রোমও দেওয়া আছে, তো হতে পারে একটা দুইটা রাষ্ট্র হলে তাহলে হয়তো এখানে ওই দুইটা রাষ্ট্র মিলেই একটা গ্রিকটা শুধু ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, গ্রিক রোম হিসেবে ব্যবহার করা হয়েছে। রোম না হলে শুধু মনে রাখবেন যে গ্রিক মনে রাখলেও হবে। আচ্ছা, এই যে আমরা যেহেতু ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট, গণতন্ত্রের ইংরেজি কি? ডেমোক্রেসি। 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 হুম, ডেমোক্রেসি। ভাইয়া কি নাম আপনার? এই যে আপনি যে বললেন, আমি তো এখানে দেখতে পাচ্ছি না। তো ওইটা তো তো আছে, গ্রিকও আছে, আবার রোমও আছে। রোমানদের প্রথম এটা গণতন্ত্র ওইখানেই শুরু হয় এবং ওইখানে ব্যবহৃত হয়। এটা হচ্ছে আমরা হচ্ছে ইন্টারে পড়ছিলাম, আমাদের পরিণতি বই ছিল গণতন্ত্র। হ্যাঁ, মূল ব্যাপার হচ্ছে ওই যে রোম রাজ্যটাকে কয়েকটা ভাগে ভাগ করছে। অঞ্চল ভিত্তিক ছিল, এথেন্স ছিল, স্পার্টা ছিল, হ্যাঁ। হুম, তো ফুললি এখানে নাম দিচ্ছে রোমের, টোটালি রাজ্যটাকে রোম ধরা হয়েছে। আচ্ছা, হ্যাঁ এটা ঠিক আছে, ওই জন্য বললাম তো। ওটা তো আর ভাগ গ্রিকের ভাগ করে রাজধানী বললে ছিল হয়তো আলাদা এথেন্স। মনে হবে, কিন্তু আসলে যখন গ্রিকের আর রোম একসাথে বললে ওইটা হয়তো গোটালগুলোকে মিলি রোম বলছে। ঠিক আছে, তো আমরা এই যে আমরা যদি বলি এই যে গণতন্ত্রের ইংরেজি কি জানি? ডেমোক্রেসি। ডেমোক্রেসি। আচ্ছা, ডেমোক্রেসি একটা হচ্ছে ল্যাটিন শব্দ। কি শব্দ? ল্যাটিন শব্দ। এটার আবার অর্থ আছে, ল্যাটিন শব্দ। ডেমোস। ডেমোস অর্থ কি? জনগণ। জনগণ। ডেমোস অর্থ হচ্ছে জনগণ। জনগণ। আরেকটা হচ্ছে কি আছে? ক্রাটোস। ক্রাটোস। ক্রেটিয়া। ক্রেটিয়া। এই ইয়া। ক্রেটিয়া অর্থ হচ্ছে ক্ষমতা বা শাসন। ক্ষমতা বা শাসন। অর্থাৎ আমরা এইভাবে এখন গণতন্ত্রটাকে বলতে পারি যে জনগণের শাসন বা হচ্ছে কৃতিত্ব। এখন এখানে ডেমোস এইটা গোটাল একটা হচ্ছে ল্যাটিন শব্দ, যার দুইটা শব্দ দ্বারা একটা হয়ে গেছে, সেটা হচ্ছে কি ডেমোক্রেসি। ডেমোক্রেসির অর্থ হচ্ছে গণতন্ত্র, এবং এইটা দুইটা শব্দ কি কি? একটা হচ্ছে ডেমোস যার অর্থ হচ্ছে জনগণ, আর একটা হচ্ছে ক্রেটিয়া। ক্রেটিয়া শব্দের অর্থ হচ্ছে কি? ক্ষমতা বা শাসন। ক্ষমতা বা শাসন। তাহলে ডেমোক্রেসি শব্দের অর্থ আমরা বলতে পারি জনগণের শাসন। তাহলে কি দাঁড়াইলো? এটা হচ্ছে কি? জনগণের, দেখা যাচ্ছে, জি জনগণের ভাইয়া। শাসন। জনগণের শাসন। আচ্ছা, এখন যদি আমরা বলি যে গণতন্ত্র তাহলে কাকে বলে? গণতন্ত্র হচ্ছে যে শাসন ব্যবস্থায় জনগণই হলো সার্বভৌম ক্ষমতার অধিকারী। শাসক। সার্বভৌম অর্থাৎ ক্ষমতায় কে থাকবে? জনগণ। জনগণ। জনগণ ইতিমধ্যে আমাদের বাংলাদেশে আমরা দেখছি যে জনগণের ক্ষমতা কি, দেখি নাই? জি ভাই, কালকে রাত্রে দেখলাম। হ্যাঁ, আজকেও হ্যাঁ চলতেছে, তো এখনো শেষ হয়নি, চলমান আছে। চলমান।
তাহলে এই চলমান গুলো আরো কথায় কথায় হবে কিন্তু ঠিক নাই। তাহলে ওই যে আমরা গত ক্লাসে পড়ছিলাম যে চাপ সৃষ্টিকারী, তো আপনারা বুঝছেন চাপ সৃষ্টিকারী এই যে বহুদলীয় থাকলে চাপ সৃষ্টিকারী অবশ্যই বাড়বে, এবং আবার বহুদল না থাকলে, রাজনৈতিক দলমন্ডল বা বহুদল না থাকলে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে কি এক নায়কতন্ত্র জাগে উঠবে। কথাটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। বহুদলীয় সুবিধা যেমন, হ্যাঁ বহুদলীয় থাকা, হ্যাঁ একটা রাষ্ট্রের জন্য উন্নয়নমূলক একটা ব্যবস্থা। আর যখন একনায়কতন্ত্র থাকবে তখন হচ্ছে স্বৈরাচারী বাড়বে। ঠিক কি না? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, গণতন্ত্র কাকে বলে তাহলে একজন বলেন দেখি, আমরা পরবর্তী ডিটেলসে যে শাসন শাসন যে শাসন ব্যবস্থায় জনগণের জনগণের মতামত প্রকাশ করতে পারে তাকে গণতন্ত্র বলে। তাকে গণতন্ত্র বলে। যে শাসন ব্যবস্থায় জনগণই হলো সার্বভৌম ক্ষমতাধিকারী, তাকে হচ্ছে জনগণ বলে। আচ্ছা, এটা গেল। এখন আমরা হচ্ছে কি প্রামাণ্য সংজ্ঞা। আসলে এই কয়েকটা দিন থেকে একটা জিনিস দেখতেছি, হয়তো আপনারা জানেন কিনা একটু বলবেন। এই যে আমরা পরবর্তীতে এই ভূমিকাটা দেওয়ার পরে প্রত্যেকটা প্রশ্নে একটা জিনিস পাই, প্রামাণ্য সংজ্ঞা। এই প্রামাণ্য শব্দের অর্থ কি কেউ জানেন? নির্ভরযোগ্য সংজ্ঞা, যে বিশেষ গণ্যমান্য যে ব্যক্তিদের সংজ্ঞা। একটু আগে দেখলাম 30 জনের মতো 27 জনের মতো জয়েন ছিলেন, এখন আবার কমতেছে, কি ব্যাপার? ভালো লাগতেছিল না নাকি, না ভালো লাগে না ক্লাস? অবশ্যই ভালো লাগে, অবশ্যই জোর দিয়ে। ভাইয়া ভালো লাগে জন্যই তো আসি। না, আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমি শুরুতে দেখলাম হচ্ছে 27-28 জন মনে হয়, হ্যাঁ 27 জন এরকম। তা এখন আবার দেখা যাচ্ছে যে চলে যাচ্ছে অনেকেই। তো শুনেন, এখন এরকম করলে তো হবে না। আর কেউ যদি মনে করেন যে পরে দেখবো, তাহলে লাইভ আমাদের এই কষ্ট করে লাইভ নেওয়ার কি দরকার? তাহলে একটা কাজ করি, আমরা অফলাইনে সুন্দর করে ক্লাসগুলো তৈরি করে ভিডিওগুলো সেভ করে রাখবো, আপনাদের ভিডিও দিব, আপনারা দেখলে দেখবেন, না দেখলে নাই, তাই না? ব্যাপারটা কেমন হবে বলেন? না ভাইয়া, ওইটাই করার দরকার নাকি? ভালো হবে না ভাইয়া। না যে ভাইয়া, আপনারা আমাদের সাথে সরাসরি কথা বলতে পারতেছেন, আপনাদের ভাই এগুলো সারাদিন কত কষ্ট করে নোট তৈরি করে কত তথ্য, মানে যত ধরনের তথ্য দেওয়া যায় আপনাদের ওই তথ্য অ্যাড করে সুন্দরভাবে ক্লাসগুলো নিচ্ছে এবং সরাসরি একটা কনভারসেশন করার সুযোগ পাচ্ছেন। তারপরেও যদি আপনাদের মানে এটা ভালো না লাগে তাহলে বলবেন, তাহলে ওই কাজটাই করব। আমরা অফলাইনে সুন্দর করে আমাদের সময় মতো ভিডিওগুলো বানিয়ে সেভ করে রাখবো, আপনাদের দিয়ে দিব, পরে আপনারা দেখলে দেখবেন, না দেখলে নেই, সেগুলো আপনাদের ব্যাপার, তাই না? তাহলেই মনে হয় ভালো হবে। না আচ্ছা, যাও, ভাইয়া লাইভেই ভালো হবে। ভালো হলে তো আসলে আপনাদেরও ভালোটা বুঝতে হবে। সময় আপনারা যখন এখানে যুক্ত হয়েছেন বা আমাদের সাথে যুক্ত আছেন, তার মানে হচ্ছে আপনাদের ভালো মানে সুচিন্তা আছে পড়ালেখা নিয়ে, না আমাকে ভালো করতে হবে। এবং হচ্ছে একটা ব্যাপার হচ্ছে রেজাল্টটা ভালো না হইলে আমার হয়তো একটা ভালো চাকরিতে আমি অ্যাপ্লিকেশন করতে পারবো না, বা বাবা মার স্বপ্নটা অধুরা থেকেই যাবে। এগুলো আসলে প্রত্যেক জনেরই একটা না একটা কোনো কিছু আছে হয়তো চিন্তা ভাবনা। ইংরেজি ডিপার্টমেন্ট মানে হচ্ছে কিন্তু একটা এটা হচ্ছে সবচেয়ে মূল্যায়ন করা হয় এই ইংলিশ ডিপার্টমেন্টটাকে। কেন? কারণ ইংলিশ নিয়ে অনেকে পড়তে, আমাদের সময় এরকম তো ইংলিশ ডিপার্টমেন্ট যে আমি ওখানে পড়বো না, আমি কি করব, ডিপার্টমেন্ট চেঞ্জ করব, মাইগ্রেশন অন করে রাখছি। কেউ যদি আমার ডিপার্টমেন্টে আসতে চায়, আমি আর্টসের সাবজেক্ট হলেও ওই সেখানে পড়বো, মানে এই যে দর্শন, যুক্তি, এগুলো সোসিওলজি, সোশ্যাল ওয়ার্ক, এগুলো তার ভালো লাগতো, ইংলিশ ভালো লাগতো না। আপনি একটা জিনিস লক্ষ্য করেন আপনারা, যে আপনি যেখানেই যান, আপনার যদি এই ইংলিশটা ভালো থাকে, আপনি যখন বলবেন যে আমি ইংলিশ নিয়ে অনার্স মাস্টার্স করছি, অবশ্যই আপনাকে কি হিসাব করবে। এখন এগুলো যদি আপনারা না বুঝেন
তাহলে করার কিছু নাই। আমাদের এক স্যার আছে যে ইংলিশের কথা শুনলে সে করবে যে এক তৎকালীন হচ্ছে আমি মনে আসতেছে না, আমাদের জুনিয়র হবে, ইন্টারমিডিয়েট যখন পড়ি, আমরা যখন অনার্স ফার্স্ট ইয়ার তখন স্যারের ওখানে গেছিলাম ওই ইন্টারমিডিয়েটে, আমাদের জুনিয়র পাস করে তা ওরাও গেছিল। তো সে চান্স পাইছে হচ্ছে ইংলিশ নিয়ে আমাদের কলেজেই মনে হয় ঠাকুরা সরকারি কলেজে। আর হচ্ছে পরবর্তীতে নার্সিং এর দিছে, পরীক্ষা দিছে, তো সেখানে চান্স দিছে। স্যার একটা কথাই বলছিল যে নার্সিং করে তুমি যদি মানে যতটুকু উন্নতি করতে পারবা, তুমি যদি ইংলিশ নিয়ে করো, হ্যাঁ, তার থেকে তুমি বেশি লাভবান হবা। কারণ তুমি যেই প্রান্তেই যাও না কেন, তুমি যদি ইংলিশ টিচার হয়ে যাও তাহলে তোমার প্রাধান্য আগে, এবং হচ্ছে তোমাকে খুঁজে বের করবে। তুমি যদি ইংরেজিতে ভালো হও তাহলে তোমার অর্থাৎ কর্মসংস্থানের অভাব হবে না। তুমি যদি কোনো চাকরিও না পাও তাহলে দেখা যাচ্ছে যে এইটার উপর ভিত্তি করে তুমি চলতে পারবা, একটা ভালো কি দামও পাবা, এরকম একটা কথা বলছে যে তোমার নার্সিং করার দরকার নাই, তুমি ইংলিশ নিয়ে অনার্স করো ভালো করে। তাহলে যারা বুঝে তারা কিন্তু আসলে ঠিকই চিন্তা ভাবনা করে যে না, আসলে এটা নিয়ে করছি, মানে করবো, এটা দিয়ে একটা ভালো কিছু করতে হবে। তাহলে আপনাদের ওইরকম চিন্তা ভাবনা থাকার দরকার। যাই হোক, এখন আমরা এই যে প্রশ্নের একটা কথা বললাম যে এই কি এটা হচ্ছে প্রামাণ্য সংজ্ঞা। প্রামাণ্য সংজ্ঞা আমরা এর আগেও ইয়াটাতে দেখছিলাম যে প্রামাণ্য সংজ্ঞা আছে। আপনারা হোমওয়ার্ক যখন দিচ্ছেন ওইখানেও কিন্তু লিখছেন যে প্রামাণ্য সংজ্ঞা। আসলে আমরা কি জানি এই প্রামাণ্য সংজ্ঞার এই যে প্রামাণ্য শব্দের অর্থ কি? আসলে এটা কেন আগে দিছে যে প্রামাণ্য সংজ্ঞা? আমরা কিন্তু এমনি ভূমিকা লেখার পরে তারপরে সংজ্ঞা লিখলাম, লিখার পরে আবার প্রামাণ্য সংজ্ঞা, বিশিষ্ট অর্থাৎ মনীষী, তারপরে হচ্ছে বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, এগুলোর মতবাদ গুলো বলতেছি। তাহলে ওই প্রামাণ্য শব্দের অর্থ কি বলেন দেখি কেউ? কই কিছু বলেন না কেন কেউ? মানে সেইটা তিনি প্রমাণ করে পাইছে তারপরে সংজ্ঞাটা দিছে, এমন কি ভাইয়া? না, অনেকটা এমন আবার অনেকটা না। হ্যাঁ, মানে হচ্ছে আমরা যে গণতন্ত্র পড়লাম এটা দিয়েই বলি, যেমন এই যে গণতন্ত্র পড়তেছি, এই গণতন্ত্র আসলে কি, কাকে বলে, এটার যে সংজ্ঞাটা পড়লাম, যে আসলে এটা কি ঠিক না বেঠিক, এটা কিন্তু আমাদের একটা মনের মধ্যে সন্দেহ থেকেই যায়। ঠিক আছে, এই থেকে যেন না যায় তার একটা স্পষ্ট কি কথা, ঠিক আছে, স্পষ্টতা, এটাই হচ্ছে প্রামাণ্যতা বা প্রামাণ্য সংজ্ঞা। তার মানে হচ্ছে যখন আমরা কোনো কিছু বলবো সেটার একটা হচ্ছে যে প্রকৃতি বা উদ্দেশ্য, হ্যাঁ, যেইভাবেই বলি না কেন সেটার প্রভাব সম্পর্কে একটা স্পষ্ট ধারণাটাই হচ্ছে প্রামাণ্য। ঠিক আছে, আমরা এটা তো দেখে যাচ্ছিলাম, ওই জন্য হচ্ছে এই প্রামাণ্য। তাহলে প্রামাণ্যর অর্থ কি? একটা স্পষ্ট ধারণা। কি একটা স্পষ্ট ধারণা। তো এটারও একটা প্রামাণ্য ধারণা। সংজ্ঞা আছে। এই গণতন্ত্রের সম্পর্কে যে প্রামাণ্য সংজ্ঞাগুলো দিছে, একটা স্পষ্ট ধারণা দিছেন, সেগুলো আমরা একটু পড়ি। যেমন প্রথমে হচ্ছে আব্রাহাম লিঙ্কন। কে ছিলেন ইনি? লিঙ্কন কে? ইনি আমেরিকার প্রেসিডেন্ট। আমেরিকার প্রেসিডেন্ট ভাইয়া। আমেরিকার প্রেসিডেন্ট। ইনি কি বলছেন যে জনগণের দ্বারা জনগণের জন্য, জনগণের দ্বারা জনগণের জন্য, এবং জনগণের শাসন হচ্ছে গণতন্ত্র। ইনি আবার গণতন্ত্র। মানে বলছে যে জনগণের দ্বারা, মানে জনগণের দ্বারা যেটা শাসন ব্যবস্থা গঠিত হয় জনগণের জন্য, এবং জনগণের সেটা তাদের জন্যই হবে, জনগণের শাসন, হ্যাঁ, তারাই শাসিত করবে, সেটাই হচ্ছে গণতন্ত্র। আবার এখানে ওই যে সিএফ স্ট্রং, সিএফ আমরা যদি স্ট্রং, এটা এদের বৈজ্ঞানিক নামগুলো একটু চেঞ্জ হয় আমাদের ইয়াতে, আমরা বাংলায় লিখি।
স্ট্রং। সিএফ স্ট্রং বলছেন, এখানে সিএফ স্ট্রং বলছেন যে শাসন ব্যবস্থা কি শাসিতের সক্রিয় সম্মতির উপর প্রতিষ্ঠিত হয় তাই হচ্ছে জনগণ। শাসিত বলতে কি বুঝাইছে বলেন দেখি? শাসিত গত ক্লাসে পড়ছিলাম আমরা একটা প্রশ্নের মধ্যে, শাসিত মানে জোর করে চাকরি দেওয়া এমন একটা কিছু, জনগণের উপর শোষিত জোর হইতে করে করে শাসন করা। না, জনগণ। এটা হচ্ছে মানে জোর করে শাসন করা না, কোনো আসলে শাসকের অধীনে থাকা, ঠিক আছে? কোনো একটা জনগোষ্ঠী যখন একটা হচ্ছে শাসক বা শাসিত করে এমন, হ্যাঁ, আমরা যেমন আমাদের রাজনীতি হয়নি, মানে হয়ে থাকি যেমন, ঠিক আছে? তিনি আমাদের ওই প্রধানকে বলবে হচ্ছে শাসক, ঠিক আছে? উনি কি করতেছেন? আমাদের শাসিত করতেছেন, শাসক থেকে শাসিত। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এখানে কি হবে যে কারো অধীনে আমরা যদি থাকি বা শাসিত মানে শাসন হয়ে আসি, হ্যাঁ, তখন এটা হবে তখন ব্যবহৃত হবে যে শাসিত, ঠিক আছে? তাই ইনি এই যে সিএফ স্ট্রং এখানে ওই কথাটা বলছেন যে শাসন ব্যবস্থায় শাসিতের সক্রিয় সম্মতির উপর প্রতিষ্ঠিত হয় হচ্ছে তাই গণতন্ত্র। তাহলে শাসিত কারা? আমরা, হ্যাঁ, মানে কারো দ্বারা যেহেতু জনগণ। শাসিত হচ্ছি, এই জনগণের দ্বারা যখন ওইটা কি হবে, এই যে কোনো কিছু প্রতিষ্ঠিত হবে তখন সেটাকে গণতন্ত্র বলে। তারপরে হচ্ছে সিলি বলছেন অধ্যাপক সিলি, গণতন্ত্র এমন এক ব্যবস্থা যেখানে প্রত্যেকেরই অংশ রয়েছে। তাহলে ইনি আবার বলছেন যে গণতন্ত্র এমন এক শাসন ব্যবস্থা যেখানে প্রত্যেকেরই কি হয়েছে, অংশ রয়েছে। তাহলে আবার এই হচ্ছে ডাইসির মতে বলছেন অধ্যাপক ডাইসির, গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেখানে শাসকগণ তুলনামূলকভাবে জনসংখ্যার একটি বিরাট অংশ। তাহলে এই যে জনসংখ্যার একটি শাসন, তুলনামূলকভাবে জনসংখ্যার একটি বিরাট অংশ। তারপরে বলছেন অধ্যাপক গ্যাটেল যে শাসন ব্যবস্থায় জনগণ সার্বভৌম ক্ষমতা প্রয়োগের অংশ নেওয়ার অধিকার, মানে অধিকারী বা অধিকারক, তখন তাকে কি বলা হয়? গণতন্ত্র বলে। এটা তাহলে আমরা এই গণতন্ত্র কি বুঝলাম? এই কয়েকজন মানে বিজ্ঞানী অধ্যাপক এনারা সুস্পষ্ট একটা ধারণা দেন যে আসলে গণতন্ত্র কি, গণতন্ত্র আসলে কাকে বলে, হ্যাঁ, এটার সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা বা এর প্রভাব সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা প্রদান করেন। তাই এখানে আমরা ওই যে প্রামাণ্য সংজ্ঞা লিখি, দেখবেন প্রত্যেকটা প্রশ্নের এই ভূমিকার পরে যদি আবার সংজ্ঞা হয়, সংজ্ঞার পরেই এটা আছে প্রামাণ্য সংজ্ঞা। যখন প্রামাণ্য সংজ্ঞা থাকবে, হ্যাঁ, তখন আবার এই যে মানে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এবং হচ্ছে যারা এই সম্পর্কে বলেছেন, সুস্পষ্ট ধারণা দিচ্ছেন, তাদের নামগুলো চলে আসে। তাহলে আমরা গণতন্ত্র কি বুঝলাম? যে গণতন্ত্র হলো সেই শাসন ব্যবস্থা বা যেখানে সরকার গঠিত ও পরিচালিত হয় জনপ্রতিনিধি দ্বারা, সরকার নিয়ন্ত্রিত হয় আবার জনগণের ইচ্ছার উপর। কার উপর? জনগণের ইচ্ছার উপর। তাহলে আমরা বলতে পারি, জি কেউ কিছু বললেন? ভাইয়া এখানে যে প্রামাণ্য সংজ্ঞায় যদি 2 থেকে 3 জনের সংখ্যা দিই তাইলে হবে না? না, এখানে মূলত হচ্ছে দেখা যাচ্ছে 6টা-7টার মতো থাকে। তো এখন সবগুলো দিলেই তো খুবই ভালো হয়। আপনার যদি সবগুলো মনে না থাকে, ন্যূনতম হচ্ছে 4টা-5টা ভাইয়া পরীক্ষা হলে তো সবগুলো মনে থাকে না। হ্যাঁ, সেগুলো মনে রাখতে হবে, তো ভালো মার্কের জন্য মনে রাখতে হবে। আর যে যত বেশি দিবেন তত স্পষ্ট হবে ধারণাটা। ভাইয়া 5টা পড়লে 3টা মনে থাকে আর বাদ বাকি 2টা মাথা থেকে বের হয়ে যায়। 2টা মাথায় থাকে না। এখন বিষয়টা হচ্ছে যে আপনার এগুলো
কিভাবে মনে থাকবে সেই মানে পন্থার অবলম্বন করতে হবে। আপনার এইগুলো মুখস্থ করে লিখবেন বেশি বেশি, তাহলে মনে থাকবে। পরে তাহলে কি বললাম, সর্বশেষ আমরা যদি বলি যে গণতন্ত্র হচ্ছে সংখ্যাগরিষ্ঠের সরকার, যেখানে সংখ্যাগরিষ্ঠ লোকজন জনগণের স্বার্থ রক্ষা করে। সংখ্যাগরিষ্ঠ এখানে একটু অন্যভাবে বুঝেছে, সংখ্যাগরিষ্ঠ সংখ্যায় বেশি, অর্থাৎ জনগণ যেদিকে সংখ্যায় বেশি, হ্যাঁ, তাদের এই যে সংখ্যাগরিষ্ঠের সরকার, মানে যে সংখ্যা মানে যাকে নির্বাচিত করবে নির্বাচনের মাধ্যমে, আমরা আসবো সেগুলো নিয়ে আলোচনায়, ঠিক আছে, পরবর্তীতে আছে। তো এটা এখন আলোচনা না করি, পরে আসতেছি। তাহলে এটা কি বলছে, গণতন্ত্র হচ্ছে সর্বশেষ আমরা যেটা বলবো যে গণতন্ত্র হচ্ছে সংখ্যাগরিষ্ঠের সরকার, যেখানে সংখ্যাগরিষ্ঠ লোকজন জনগণের স্বার্থ রক্ষা করে। তো এটা হলো যে কি, গণতন্ত্রের সংজ্ঞা দাও। ব্রড প্রশ্নে থাকলে আপনি সংজ্ঞাটা লিখলেন, তারপরেই চলে গেলেন যে গণতন্ত্রের পূর্বশর্ত, যেমন প্রশ্নটা আপনারা হয়তো দেখছেন গ্রুপে, যে তারপরে লিখলেন যে গণতন্ত্রের সাফল্যের পূর্বশর্ত বা পূর্বশর্ত সমূহ, তাহলে কিন্তু হবে না। তাহলে আমরা কি বললাম যে গণতন্ত্র কাকে বলে, সেটার আগে ভূমিকা লিখবো, ভূমিকার পরে হচ্ছে আমরা যে অর্থ দেখলাম ডেমোক্রেসি আসলে ল্যাটিন শব্দ কি কি দ্বারা, ড্যামোস এবং ক্রাইটেরিয়া, এই দুইটা শব্দ মিলিয়ে ডেমোক্রেসি তৈরি, যার অর্থ হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্রের সংজ্ঞা তখন আবার বললাম যে তাহলে কি হচ্ছে, যেটা হলো জনগণের শাসন, মানে জনগণ শাসন করে, যে শাসন ব্যবস্থা জনগণের সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়, তা সেটাই হচ্ছে গণতন্ত্র। তারপরে দেখলাম প্রামাণ্য সংজ্ঞা, এই প্রামাণ্য সংজ্ঞাগুলো দেওয়ার পরে তাহলে আমরা বলতে পারি, সুতরাং এই যে গণতন্ত্র কি বলতে পারি, সুতরাং যে গণতন্ত্র হচ্ছে সংখ্যাগরিষ্ঠ সরকার, যেখানে সংখ্যাগরিষ্ঠ লোকজন জনগণের কি স্বার্থ রক্ষা করে। এই পর্যন্ত কিন্তু ভূমিকা থেকে প্রামাণ্য সংজ্ঞা পর্যন্ত হচ্ছে এটার উত্তর, জনগণের সংজ্ঞা, মানে গণতন্ত্রের সংজ্ঞা দাও, গণতন্ত্রের সংজ্ঞা দাও, এতটুকু উত্তর, ঠিক আছে। এখন আমরা যাব হচ্ছে গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী। তাহলে আমরা এখন কি দেখব, এই যে গণতন্ত্র কিভাবে সাফল্য হবে, যে পূর্ব শর্তগুলো থাকবে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করব। আসলে অনেকগুলো পূর্ব শর্ত থাকে, তাহলে আমরা এখানে যে লিখি যে গণতন্ত্রের সাফল্যের পূর্ব শর্ত বা শর্তাবলী দিই, পূর্ব শর্ত ওগুলি আবার শর্তাবলী। এখন একটা গণতন্ত্র সাফল্য করার জন্য যে শর্তাবলী থাকলে, এগুলো বিভিন্ন ধরনের শর্তাবলী থাকে, তারপরেও আমরা কি কি শর্তাবলী লিখতে পারি বা কি কি শর্তাবলী গুলো মনে রাখতে মানে দরকার, সেগুলো আমরা এখন আলোচনা করব। প্রথমত আমরা হচ্ছে কি 1 নম্বরে যাব হচ্ছে ব্যাপক শিক্ষা। খাতা কলম থাকলে লিখতে পারেন, যাদের বই নেই এগুলো মনে রাখবেন, এগুলো থেকেই আপনারা হোমওয়ার্ক করবেন। এখন এইভাবে আরেকটা দেখলাম যে শুধু এরকম করে লিখে রাখছে, ওই যে সংবিধান কাকে বলে, সংবিধানের প্রকারভেদ, তারপরে হচ্ছে উত্তম সংবিধানের শর্তাবলী, টপিক 14টা না 15টা ছিল, ওই টপিক 15টা লিখে রাখছে, বাস শেষ। আর এগুলোর শুনেন, এইভাবে টপিক লিখে রাখলেও কিন্তু আপনি মার্ক পাবেন না। কেন পাবেন? কথা হচ্ছে যে আপনার যে সঠিক যে মার্কটা পাওয়ার সেটা পাবেন না। টপিকস যখন দিবেন, এগুলো এইভাবে ধারাবাহিক ভাবে যখন দিবেন, তখন অবশ্যই আপনাকে 1 থেকে 2 লাইন ব্যাখ্যা লিখতেই হবে, সর্বনিম্ন এটা। আউদ্দে হচ্ছে 5 থেকে 6 লাইন, ঠিক আছে। এখন একটা টপিকসের আবার 10-12 লাইনও হইতে পারে, ঠিক আছে। সেখান থেকে আপনার যদি অতিরিক্ত বড় হয়ে যায় প্রশ্নটা লিখতে লিখতে, তাহলে সেখান থেকে আপনি শর্ট করে 5-6 লাইনে শেষ করতে পারেন। এবং টপিকস গুলো শুধু লিখে রাখলেন, এখানে 1 2 3 4 5 6 বা 14টা পর্যন্ত লিখে রাখলেন, তাহলে কিন্তু হবে না। এইভাবে আপনি যদি থাকে প্রশ্নের মধ্যে 10, তাহলে প্রশ্নটা আপনি হয়তো 2-3 পাইতে পারেন, 2-3ও পান না, মানে সন্দেহ আছে। তাহলে এইভাবে উত্তর লেখা যাবে না, ঠিক আছে। যখন আপনারা এই ধরনের কোটেশন অর্থাৎ টপিকস ব্যবহার করবেন, টপিকগুলো, তখন আপনারা অবশ্যই তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে
আমরা এই যে গণতন্ত্রের সাফল্যের শর্তাবলীগুলো আছে, তার প্রথম এটা হচ্ছে কি ব্যাপক শিক্ষা। তার ব্যাপক শিক্ষা কেন দরকার সেটা আমরা এখন দেখব, যে ব্যাপক শিক্ষার কেন দরকার। যখন গণতন্ত্র একটা হচ্ছে কি যেমন হচ্ছে যেখানে নিরক্ষতা আছে সেখানে হচ্ছে গণতন্ত্র সফল করা খুব কঠিন। নিরক্ষতা মানে আমরা জানি যে হচ্ছে কি, বলেন দেখি, আগে শুনি আপনাদের কাছে। নিরক্ষতা জ্ঞান কম যেখানে। যেখানে অক্ষর নাই বা যাদের অক্ষর জ্ঞান নেই, শিক্ষার আলো যেখানে নাই। অক্ষর জ্ঞান নেই। শিক্ষার আলো মানে নেই। শিক্ষার হার কম এবং হচ্ছে অশিক্ষিতর হার বেশি। তাহলে গণতন্ত্র যখন আমাদেরকে সাফল্য করতে হবে গণতন্ত্র, তখন আবার এই নিরক্ষতা থাকবে না, এবং হচ্ছে এটা থাকলে গণতন্ত্র সফল করা খুবই কঠিন হবে। আরেকটা হচ্ছে কি, গণতন্ত্র সফল করতে দেশের উন্নয়নের জন্য ধনী দারিদ্র সবাইকে ক্ষেত্রে সমান সুযোগ দিতে হবে। আমাদের মনে হয় আমরা যখন ক্লাস 6-এ উঠি, প্রথম মানে হয়তো 6-এর গোটাল বইগুলো আমাদেরকে কিনতে হয়েছিল সেই সময়। হ্যাঁ, এখন আমরা এরকম দেখলাম যে হচ্ছে যাদের এবিলিটি নাই ওই সময়ের বই কেনার, ওরা ক্লাস 6-এ পড়ে নাই, বইয়ে কিনেনি। বলছে যে স্যার বই কিনতে পারবো না, এরকম একটা ব্যবস্থা। বইটা কিনতেই সেই সময় মনে হচ্ছে যে 700-800 টাকা লাগতো। এটা অনেকদিন আগের কথা যদিও। তাহলে সেই সময় 700-800 টাকা কিন্তু অনেক ব্যাপার। আর যারা একটু নিম্নবিত্ত পরিবারের ছিল তাদের কাছে তো আরো কঠিন। ঠিক আছে? এই যে গণতন্ত্রের একটা বিষয়, এখানে কিন্তু ওই বিষয়টা আসে। দেখেন যে গণতন্ত্রের যদি আমরা সমান অধিকার সবাইকে না দেই, তাহলে কেউ উপরে যাবে, কেউ নিচে থাকবে, তখন কিন্তু দেশের সফলতা আসবে না। এখন গণতন্ত্রটা কিভাবে আসবে? দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গ খুবই শিক্ষিত আর উত্তরবঙ্গ মানে খুবই শিক্ষার হারে পিছনে। এটা আগে ছিল এরকম। এটা মানে অস্বীকার করার কিছু নাই। ওই সময়টার জন্য এই উত্তরবঙ্গের শিক্ষার হার খুবই কম ছিল এবং হচ্ছে দক্ষিণবঙ্গে বেশি ছিল। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের উত্তরবঙ্গের তেমন কোনো উন্নতি হার আমরা কিন্তু পাই নাই। কেন পাই নাই? এখানে আমরা আমাদের এলাকায় মানে আমাদের যে অঞ্চলগুলো আছে সেইখানের মানুষ হচ্ছে সঠিক মানুষকে নির্বাচনে করতে পারে নাই। তাহলে আমরা যখন শিক্ষার হার বাড়াবো, আমরা যখন জানবো বিষয়গুলো, আমাদের যখন জ্ঞানে আসবে যে কোন ব্যক্তি কিরকম, ঠিক আছে, আমরা বুঝার ক্ষমতা অর্জন করব, তখন দেখা যাচ্ছে যে আমরা একটা সঠিক মানুষকে নির্বাচন করতে শিখবো। এটা যদি না শিখি, কেউ আমাদেরকে মানে কারো দ্বারা যদি পরিচালিত হয়, একজন কেউ আসে বললো এই ব্যক্তি ভালো, এরকম এরকম কাজ করবে, এনাকে আমরা তাহলে নির্বাচিত করি, তখন আমরা ওনার কথা ধরে ওনার পিছনে গেলাম, তাহলে কিন্তু আমরা পরবর্তীতে কি হয়ে যাবো, বকা সাজবো। এই হচ্ছে বিষয়। তো এই জন্য গণতন্ত্র সাফল্যের জন্য ব্যাপক শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদেরকে মানে শিক্ষার হার সমান রাখতে হবে এবং ধনী গরিব বা ধনী দারিদ্র এই দুইটার সমান মান রাখতে হবে শিক্ষার ক্ষেত্রে। জনগণ শিক্ষার মাধ্যমে মানসিক এবং শারীরিক উন্নয়ন ঘটাতে সক্ষম হবে, যা গণতন্ত্রকে সাফল্যমণ্ডিত করে তুলবে। ঠিক আছে? তাহলে এখন এর পরবর্তীতে 2 নম্বরে কি আছে দেখি। 2 নম্বরে আছে হচ্ছে রাজনৈতিক সচেতন। রাজনৈতিক, এগুলো একটার সাথে কিন্তু আরেকটা সম্পর্কযুক্ত। সচেতন। আচ্ছা, আরেকটা জিনিস দেখি যে এইখানে আমি বলে দিই, যেমন হচ্ছে গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী। এই গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী আমি লিখতেছি, যখন আমি এরকম টপিক লিখবো, তখন দেখা যাচ্ছে যে প্রত্যেক ক্ষেত্রে আমাকে ওই কথাটা লিখতে হবে। তাহলে একটা লাইন কিন্তু এমনিতেই ওই আছে, সেটার মধ্যে আপনাদের কিনা বইয়ে ওইভাবে দেওয়া আছে যে গণতন্ত্রকে সফল করতে হলে জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। তাহলে দেখেন, গণতন্ত্রকে সাফল্যের জন্য যেহেতু লিখতেছি,
তাহলে ওইভাবেই আমরা ধরবো। প্রথম লাইনটা তো লেখা খুবই সহজ হয়ে যাচ্ছে। গণতন্ত্র সাফল্য করার জন্য তাহলে জনগণকে কি করতে হবে? জনগণকে সচেতনতা সৃষ্টি করতে হবে। এখানে খুবই গুরুত্বপূর্ণ যে যদি রাজনৈতিকভাবে জনগণ সচেতনতা না পায় তাহলে কিন্তু রাষ্ট্রের প্রধান মানে রাষ্ট্র পরিচালনার জন্য সঠিক মানুষকে নির্বাচিত করতে পারবো না। একটু আগে যেটা আলোচনা করলাম, ঠিক আছে? বুঝা গেছে ব্যাপারটা? জি ভাইয়া। তাহলে এখানে কি হচ্ছে তাদের মানে আমরা এটাও বলতে পারি যে জনগণের শাসন পরিচালনার জন্য প্রয়োজন শিক্ষিত এবং আমাদের এমনও আমরা দিন গেছে যে মানে দেখছি আর কি হচ্ছে সিগনেচার করতে পারে না, সে মনে করেন যে বড় জায়গায় বসে আছে অথচ সিগনেচারে করতে পারে না। আছে এরকম দেখছেন? আমরা কিন্তু দেখছি অনেকেই অনেক আমাদের জি ভাইয়া। হ্যাঁ, অনেক বড় জায়গায় আছে সিগনেচার। এমন হচ্ছে আমাদের যে অর্থাৎ বৃদ্ধ মা বাবা বা যেটা বলি যে যারা একটু কম শিক্ষিত, অর্থাৎ ওই যে আমাদের গ্রামে একটা প্রচলিত আছে লোন নেওয়া, যেমন আশা ব্রাক, তারপরে হচ্ছে কি একটা বলে ঠেঙ্গামারা, নাম শুনছেন? ঠেঙ্গামারা জি ভাইয়া। এর ভালো নাম কি বলেন তো? ঠেঙ্গামারা মহিলা যেন সবুজ সংঘ নাকি জানি। না না ওটার ইংরেজি সংক্ষিপ্ত নামটা হচ্ছে যে TMSS। তারপরে আছে মানবিক। ভাইয়া এরকমই এখন কিছু একটা। ওইটাই আচ্ছা, যেটা ধরো ওই যে আমাদের ওইদিকে ঠেঙ্গামারা লোন, ওই ঠেঙ্গামারার কিস্তি নিবা হচ্ছে এরকম কয় আঞ্চলিক ভাষা দিয়া, বুঝছেন? তো ওগুলো শুনি তখন ওইখানে দেখা যায় কি এই যে সিগনেচার করে অনেকে তো সিগনেচার করতে পারে না, তখন এই হাতটা ঠিক এইভাবে ঘুরাবে, মনে করেন যে এইভাবে ঘুরাবে এক লাইনে, কিন্তু আমারটাই আমি দেই তাও তো ভালো হবে মনে হয় আমার কাছে। হ্যাঁ, বাম হাতে দিলে একটু হবে, ওই বিষয়টা আমরা পাবো। তো দেখি একটু চেষ্টা করি কেমন হয় বাম হাত দিয়ে। হ্যাঁ, এটা হবে এইরকম, তাও তো সোজা হয় কেমন এইরকম করে দিবে, দিয়ে এরকম করে এক হাত দিবে, তারপরে হচ্ছে এটা, তাও ভালো হচ্ছে, খারাপ দেখা যাবে আর কি, ঠিক আছে? তো এখন দেখা যাচ্ছে কি নামে তো কোনো কিছু বোঝাই যায় না, ঠিক আছে? ওই প্রথম অক্ষরটা শুধু বোঝা যায়, আর আর অন্যটা বোঝাই যাবে না ওটা কি লিখছে, ঠিক আছে? তো এরকমও ভাষা গেছে, এরকম আমি তারা কতটুকু ভালো করবে আমাদের জন্য আপনারা বুঝেন। এখন বুঝা গেছে ব্যাপারটা? অল্প তাহলে কি আপনারা বুঝতে ভয়ঙ্কর। এরকম লোককে এই যে মানে নির্বাচনের জায়গায় রাখবেন যে আমি একে নির্বাচিত করব, ওইরকম রাখবেন? আপনার আপনার ভালো মন্দ কি বুঝবে? তখন দেখা যাচ্ছে যে ওই যে কে কি করে করুক, নিজের টবলা ভালো। না, ওই কে কি করে করুক, ঠিক আছে না? বোঝা যাচ্ছে ব্যাপারটা? জি জি ভাইয়া। ভাইয়া। বুঝতেছেন তো নাকি না বুঝতেছেন না? জি জি ভাইয়া, জি বুঝছি। মাঝে মধ্যে আমাদের কথা চলে আসে, বুঝছেন না? তা আমরা বলে আমার কথা ক্লাস নিলে কেমন হয়? নিব নাকি একদিন? জি ভাইয়া, এখনই শুরু করেন। শুরু করেন। না, ব্যাপারটা অন্যরকম দেখাবে। যাই হোক, একদিন নিব আমার উত্তরাঞ্চলের ভাষায় ক্লাস নিব। এটি কি থাকে থাকুক, আমরা আমার ভাষায় কথা কব, রংপুরিয়া। ঠিক আছে না? ভাইয়া ভালোই লাগে। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া ওই না। বোঝা যাচ্ছে না, আপনাদের কথাগুলো কেটে আসতেছে। আচ্ছা, ভাইয়া আপনার কথা তো বুঝি, ঠিক আছে।
আপনাদের কে যেন কি বললেন তো, কেটে কেটে আসতেছে তো। দাদা যাও, আমরা একটু তাড়াতাড়ি আগাই। তাহলে আমাদের রাজনৈতিক সচেতনতা লাগবে, যে যেন এই সচেতনতা থাকে, যে শিক্ষিত হার লাগবে, এবং হচ্ছে রাজনৈতিক সচেতনতা থাকতে হবে, যে আমরা কোন মানে কাকে সমর্থন করতেছি এবং হচ্ছে কাকে নির্বাচিত করব, হ্যাঁ সেই অনুসারে। তাহলে আমাদের জনগণ মানে আমরা যদি কি হয়, গণতন্ত্রের সর্বোচ্চ শাসন ব্যবস্থা হই, তাহলে আমাদেরকে আগে সতর্ক হইতে হবে। তাহলে আমরাই যদি ভালো না হই, তাহলে আমাদের ওই যে স্বৈরাচারী বা অন্য ইয়া যারা কি, ওই যে একটু আগে যে আলোচনাটা হইলো, সেরকম ব্যক্তিকে যদি বসাই, তাহলে কি নিজের পায়ে নিজে কুড়াল মারা, ব্যাপারটা এরকম হবে। ঠিক আছে? তাহলে আমরা যদি সচেতন না হই, আমরা যদি ওইরকম শিক্ষিত হয়ে হ্যাঁ অশিক্ষিতের মতো ব্যবহার করি, তাহলে তো ওইরকম আমাদের বাড়ি খাইতেই হবে। তারপরে 3 নম্বরে আছে হচ্ছে, আমি এগুলো একটু করে আলোচনা করে দিচ্ছি, আপনারা এটা দেখে নেবেন। গণতান্ত্রিক ঐতিহ্য। তাহলে সাফল্যের জন্য গণতান্ত্রিক ঐতিহ্য প্রয়োজন আছে। ঐতিহ্য বলতে কি, ঐতিহাসিক যে বিষয়গুলো, যেমন গণতান্ত্রিক ঐতিহ্য ছাড়া গণতন্ত্রের সাফল্য আসতে পারে না। তাহলে গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন, এটা আমরা জানি। জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক ঐতিহ্য সৃষ্টি করা দরকার। তাহলে এই গণতান্ত্রিক ঐতিহ্য সৃষ্টি করলে কি হবে, গণতন্ত্রের সাফল্যের জন্য গণতান্ত্রিক ঐতিহ্য গড়ে উঠবে। 4 নম্বরে আমরা দেখব হচ্ছে গণতান্ত্রিক জনগণ। গণতান্ত্রিক জনগণ, গণতান্ত্রিক জনগণ, গণতান্ত্রিক জনগণ জিনিসটা কি? গণতন্ত্র ছাড়া জনগণের উন্নয়ন সম্ভব নয়। গণতন্ত্র ছাড়া জনগণের উন্নয়ন সম্ভব নয়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণই সর্বময় ক্ষমতার অধিকারী, এটা তো আমরা জানি। তো এইভাবে আমরা আরেকটু ব্যাখ্যা দিতে পারি, গণতন্ত্র যখন সাফল্য ভালো করবে, যখন জনগণ গণতান্ত্রিক চেতনা, মূল্যবোধ ও ভাবাধারা সম্পর্কে সম্যক জ্ঞান রাখবে বা লাভ করবে। তাহলে এই জ্ঞানটা যদি থাকে, কি চেতনা, মূল্যবোধ ও ভাবধারা, তাহলে এই সম্পর্কে যদি জ্ঞান থাকে, তাহলে একটা গণতান্ত্রিক মানে গণতন্ত্র সাফল্য লাভ করবে। তারপরে 5 নাম্বার হচ্ছে লিখিত সংবিধান। লিখিত সংবিধান কেন গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ বা সাফল্যের জন্য কেন গুরুত্বপূর্ণ, এটা এখানে আলোচনা করতে হবে। তাহলে কি আলোচনা করব? গণতন্ত্রকে সাফল্য করার জন্য লিখিত সংবিধান অতীব জরুরি, খুবই জরুরি। কারণ হচ্ছে এখানে এই যে আমরা সংবিধান যখন পড়ি, তখন দেখা যাচ্ছে যে আমরা সংবিধান পড়ছিলাম যে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করে। তাহলে এই যে লিখিত সংবিধানে সেটা লেখা আছে যে জনগণের মৌলিক অধিকার ও কর্তব্য লিখিত সংবিধানে লিপিবদ্ধ থাকে। তাহলে এইখানে তাহলে জনগণের যখন মৌলিক অধিকার গুলো নিশ্চিত হবে, তখন একটা গণতন্ত্র সাফল্য অর্জন করবে। 6 নম্বরে আছে অর্থনৈতিক ক্ষমতা। দেখা যাচ্ছে এক শ্রেণী খুব বড় লোক, আর এক শ্রেণী খুবই যে কি গরিব বা দরিদ্র। এখন বিষয়টা হচ্ছে যে যদি গরিবের হার বাড়ে যায় বা দারিদ্রতা বাড়ে যায়, বড় লোকের সংখ্যা কম হয়, তাহলে এরা আবার কি হবে না, মানে সমতা না থাকলে দেখা যাচ্ছে যে ভারসাম্য ঠিক থাকবে না। কি কারণে? কারণ এই যে উচ্চ যে ফ্যামিলি, অর্থাৎ ধনী যে ব্যক্তিগুলো আছে, তারা কি করে, যে নিম্নবিত্তদের কাজ দেয়, তারা সেই কাজ নিবারণ করে তাদের জীবিকা নির্বাহিত করে। এবং হচ্ছে আবার মধ্যম গুলো দেখা যাচ্ছে তার নিচের শ্রেণীর মানুষদেরকে কাজ দিয়ে সহায়তা করে, সেটা হচ্ছে যে তারা ওইভাবে জীবিকা নির্বাহ করে। এখন যদি এই সংখ্যাটা কমে যায়, আবার মানে শ্রম দেওয়ার সংখ্যা, লোকজন সংখ্যা বেশি হয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে মানুষ কি হবে, না খেয়ে মরবে এবং কাজ পাবে না। এই সমস্যাগুলোর জন্য একটা হচ্ছে কি দারিদ্রতা চলে আসবে।
তাহলে ওইটার জন্য অর্থনৈতিক সমতাটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এখানে এই বিষয়ে আমরা আলোচনা করব। তারপরে 7 নাম্বার হচ্ছে স্বাধীন ও প্রচার মাধ্যম। স্বাধীন, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আবার সহজও। স্বাধীন কি? স্বাধীন প্রচার, প্রচার বলতে বুঝেন তো, মাধ্যম, আমরা সংবাদ মাধ্যম বলি। হ্যাঁ, স্বাধীনভাবে কেউ একটা কোনো কিছু প্রচার করতে পারবে, সেই বিষয়টা এখানে আমাদেরকে কি ব্যাখ্যা করতে হবে। এখন বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে কোনো মিডিয়াই বা কোনো টেলিভিশনই সেই কি সেই স্বাধীনতাটা পায়নি। দেখা যাচ্ছে যে যেমন এখানে বলছে যে, আগে এটা পড়ে নিই তারপরে আলোচনায় যাচ্ছি। গণতন্ত্রের সফলতার জন্য স্বাধীন প্রচার মাধ্যমে প্রয়োজনীয়তা অনস্বীকার্য। যেমন রেডিও, টেলিভিশন, সংবাদপত্র প্রভৃতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যাবে না। আর এইটাই ছিল আমাদের অস্বাধীনতা, বা এটাই ছিল আমাদের বন্ধ। স্বাধীনতা ছিল না। স্বাধীনতা ছিল না বলেই আমরা মুখ ফুটে ভালো মাধ্যমগুলোতে দেখি নাই যে মুখ ফুটে একদম তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করিতেছে। এগুলা কি দেখেছি? কথা বলেন না কেন? চুপ করে আছেন? ঘুমাচ্ছেন নাকি আপনারা? ঘুমাইলে বইলেন, আমিও একটু ঘুমাবো, ক্লাস নিতে নিতে। সবাই ঘুমাইছে। ওই দেখুন, একজনও কথা কয় না এখন। না ভাই, আমার একটু নেটওয়ার্কের না ভাইয়া তো। কথা বলেন না কেন? দুইজন দাঁড়িয়ে আছে, দুইজনেই কথা বলতেছে, বাকিরা সবাই পড়া আছে। কই কথা বলেন সবাই, কথা না বলেন। ভাইয়া শুনতেছি। শুনতেছেন? জি ভাইয়া। গান বাজনা হচ্ছে তো। আমি তো বুঝতে পারতেছি না যে আপনারা আসলে শুনতেছেন নাকি। আপনাদের তো রেসপন্সে কোনো নাই, এখন না থাকলে তো সমস্যা না। কি ভাইয়া শুনতেছি। বলবেন বলবেন। তারপরে যেগুলো আছে একটু তারপরে বলে দিই টপিক গুলো। এগুলো অতটাও গুরুত্বপূর্ণ না, আপনারা বই দেখে নেবেন। যেমন হচ্ছে এটা, তাহলে আমরা এই স্বাধীন প্রচার মাধ্যম মানে স্বাধীনভাবে একটা সংবাদ মাধ্যমে বলেন, রেডিও বলেন, তারপরে হচ্ছে ওই যে সংবাদপত্রই বলেন, তাহলে এইগুলোকে স্বাধীনভাবে যখন আপনি প্রকাশ করতে দেবেন না, মত প্রকাশ করতে দেবেন না, তখন গণতন্ত্র সাফল্যের দিকে যাবে না। ঠিক আছে? এগুলোকে স্বাধীনভাবে চলতে দিতে হবে। এটা হচ্ছে ব্যাপার। চলতে দিলে আমরা গণতন্ত্রের সফলতা পাবো। তারপরে একটা বহুদলীয় ব্যবস্থা, এটা দেখছিলাম। বহুদলীয় ব্যবস্থা, যোগ্য নেতৃত্ব। হুম, বহুদলীয় ব্যবস্থা আমরা বলছিলাম যে বহুদলীয় ব্যবস্থা হলে কি হয়। বহুদলীয় ব্যবস্থা হলে যেমন হচ্ছে এখানে বলছে গণতন্ত্র সাফল্য মণ্ডিত করার জন্য বহুদলীয় ব্যবস্থা চালু করতে হবে। কি কারণে? যেখানে নির্বাচনের মাধ্যমে একমাত্র দল বিরোধী দলকে নিয়ে দেশ পরিচালনা করে। ঠিক আছে? বিরোধী দল থাকবে, দলীয় সরকার যদি মানে যে দল সরকার থাকবে তার বিপরীতে ভুল করলে সেটা যেন ধরে দিতে পারে, আর এটা না করলে ওই যে একনায়কতন্ত্রে চলে যাবে। এটা যদি যখন থাকবে না, ঠিক আছে? আমরা দেখছিলাম ইতিমধ্যে এই যে বলার কেউ ছিল না বা বাক স্বাধীনতা যখন ছিল না, তখন দেখা যাচ্ছে একদিকে ধাবিত হয়েছে। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, যার জন্য যে বহুদলীয় ব্যাপারটা এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন অনেকগুলো দল থাকবে, যে দলে সরকার হবে সেই দল যদি ভুল করে, কোনো কিছু যদি মানে রং ডিসিশন নেয়, তাহলে দেখা যাচ্ছে যে সেটার বিরুদ্ধে বিপরীত দল কি করবে? আন্দোলন করবে। তাহলে একটা চাপ সৃষ্টি হবে, যে সরকার বুঝতে পারবে যে আসলে এইটা জনগণের জন্য ভালো নয়, তখন সেটা সংশোধিত করবে। এই হচ্ছে ব্যাপার বহুদলীয় সুবিধা। তারপরে হচ্ছে যোগ্য নেতৃত্ব। এটা হচ্ছে যোগ্য নেতৃত্বের উপর গণতন্ত্রের সাফল্য অনেকটা নির্ভর করে। এটা ব্যাপারটা হচ্ছে এরকম, যোগ্য ব্যক্তিটা কেমন হবে। আমাদের যোগ্য ব্যক্তি তো আমরা যদি ওই রকম যোগ্য ব্যক্তিকে মনে করি, তাহলে কিন্তু সাফল্য কেন, মানে সাফল্যের ফটাও দেখা যাবে না। তারপরে এটা আরেকটা বিষয় আছে। তা
যুক্তিবাদী কেমন হবে নেতৃত্ব কেমন হবে, যোগ্য নেতৃত্ব কেমন হবে, সেটা হচ্ছে কি যুক্তিবাদী, ন্যায়পরায়ণ, উদারচেতা, বিবেক সম্পন্ন। একটা জিনিস বললাম, কিরকম হবে? যুক্তিবাদী, ন্যায়পরায়ণ, উদারচেতা, বিবেক সম্পন্ন। এরকম আমরা এরকম সব গুণাবলী চারটা গুণাবলী আছে, এরকম ব্যক্তিকে আমাদেরকে কি করতে হবে, মানে নির্বাচিত করতে হবে, তাহলে আমরা গণতন্ত্রের সফলতা পেতে পারি। আচ্ছা, ক্ষমতার কি হচ্ছে বিকেন্দ্রীকরণ। ক্ষমতার বিকেন্দ্রীকরণ বিষয়টা হচ্ছে এরকম যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ গণতান্ত্রিক পরিবেশে শক্তিশালী করে, মানে এটাকে শক্তিশালী করে। গণতন্ত্রের একটি উৎকৃষ্ট দিক হলো ক্ষমতার বিকেন্দ্রীকরণ। তারপরে হচ্ছে কি সুষ্ঠু জনমত। সুষ্ঠু জনমত ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না। সুষ্ঠু জনমত ছাড়া জনগণের কল্যাণ সাধিত হয় না। তার মানে এই সুষ্ঠু জনমত এটা থাকলে কি করতে হবে, গণতন্ত্র টিকে থাকবে এবং জনগণের কল্যাণ সাধিত হবে। তারপরে বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টা কি? বিচার বিভাগের স্বাধীনতা এরকম থাকবে যে বিচার বিভাগের স্বাধীনতা গণতন্ত্র সুরক্ষা একটি বিশেষ পূর্বশর্ত। বিচার বিভাগকে সরকার অন্যান্য বিভাগের প্রভাব থেকে মুক্ত রাখবে, অন্যথায় বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে। সুন্দর কথা বলছে, অন্যথায় বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে। এই লাইনটা একটু কেউ ব্যাখ্যা করেন তো, কি মানে কি বোঝানো হয়েছে? আমি তো দেখতে পাচ্ছি না কি যে জয়েন আছে, নাহলে এক এক করে বলতাম। বলেন কি বোঝানো হয়েছে, এটার ইয়াটা আছে না রে স্যার? এইবার আপনারা চলে এসেছেন, এবার হবে কথা। আমি এখন নামগুলো দেখতে পাচ্ছি আপনাদের। আচ্ছা, আমি কিন্তু আবার বলতেছি কথাটা, যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে। তাহলে জিয়াদ ভাই বলেন তো। জিয়াদ ভাই আছেন? সুলতানা ইয়াসমিন আপু আপনি বলেন। আসলে আপনারা ঘুমাইছেন নাকি? আসলে ঘুমাইছে। আমি বললাম যে হচ্ছে কি আছে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে, অর্থাৎ হচ্ছে এটা দ্বারা কি বুঝাইছে আসলে ভাইয়া বিষয় বলেন আপনার। বিচার বিভাগের উপর যদি কোনো দায়বদ্ধতা না থাকে, মানে এটা নিয়ে যদি কোনো সমালোচনা বা আলোচনা করা না হয়, তাহলে বিচারক নিজের ইচ্ছে মতন মানে যে কোনো রায় দিয়ে দিবে। এতে যে মানে আসামি বা বাদী তার কাছে গেছে, এটা সঠিক বিচার পাইবো না, এরকম কিছুই তো হইতো। অনেকটা এরকম মানে অন্যায়ের কোনো সমাধান হবে না। আগে বাংলা মুভিগুলো আপনারা দেখেন নাই? আপনারা মুভি মনে হয় কম দেখেন না? বিষয়টা হচ্ছে যে যখন একটা কোর্ট বা একটা বিচার বিভাগ রায় দেয়, হ্যাঁ, তার সামনে যেটা প্রমাণিত হয় তিনি কিন্তু সেটাই কি করে, মানে তিনি সেটাই বিবেচনা করে একটা রায় দিয়ে দেয়। এখন এইটা প্রমাণিত করার দায়িত্ব যে যাদের আছে, তারা যদি
এই যে মানে এইটা স্বাধীনভাবে না বলতে চায়, ধরেন আমি মানে একজন উকিল, যে খুনির বিরুদ্ধে একজন থাকে, আরেকজন হচ্ছে আসামি, মানে একটা বাদী আর বিবাদী, ঠিক আছে? তো এই যে বিষয়গুলো, এখন এইগুলো যে আসামি হচ্ছে নির্দোষ কি না, তার পক্ষে যে লড়বে তাকেই যদি কিনে নেওয়া হয়, বা তাকে সে কিছু বলতেছে তার নামেই মামলা হয়ে যাচ্ছে, এরকম যদি হয়, তাহলে এই যে বিষয়টা, সে যদি আহ অপরাধ নাও করে সে কিন্তু সাজা পাবে। তো ওইটাই এখানে বলছে বিচারের বাণী, যখন একটা কোর্ট একটা ডিক্লেয়ার দিয়ে দেবে এই ব্যক্তিকে ফাঁসি দাও, এই ব্যক্তি 14 বছর 8 বছর 7 বছর যা দেয়, সে কিন্তু যে বিনা অপরাধে যদি থাকে, তাহলে ওইটাই বলছে নীরবে নিভৃতে কাঁদবে। সে কাউকে বলতে পারতেছে না যে আমি আসলে এই আহ এই কর্মকাণ্ডের দোষী নই, বা এটার আমি ভাগীদার নই। হ্যাঁ, যে ভাগীদার সে তো ঘুরে বেড়াবে, আর যে ভাগীদার না সে হচ্ছে সাজা খাটবে। এটাই হচ্ছে বিষয়। এখন স্বাধীনতা এরকম যদি না থাকে, একজন কেউ যদি মানে দলীয় ক্ষমতার হয়ে থাকে এবং তার বিরুদ্ধে কেউ লড়তে যাচ্ছে, সে প্রমাণ করবে সে আসলে দোষী, কেউ করতে দিচ্ছে না, এই বিষয়টা এরকম। তারপরে হচ্ছে সামাজিক ও রাজনৈতিক অধিকার। সামাজিক এবং রাজনৈতিক অধিকারগুলো কি থাকে? গণতন্ত্রকে সফল করতে হলে জনগণের সামাজিক ও রাজনৈতিক অধিকার সমূহ প্রাধান্য দিতে হবে। তাহলে কি তাদেরকে মত প্রকাশের স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন এটা বলছে সামাজিক ও রাজনৈতিক। কি বলছে? যে মত প্রকাশের স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, সংঘ সমিতির স্বাধীনতা, কাজের সময়, বেতন, বোনাস নির্ধারণ করে দিতে হবে, যাতে তারা সামাজিক ও রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে। কিছুদিন আগে আমরা দেখলাম যে হচ্ছে গার্মেন্টস কর্মী, তারপরে বিভিন্ন কলকারখানার কর্মীগুলো আন্দোলন করতেছিল না? হ্যাঁ, কি কারণে? কারণ একটাই, তাদের হচ্ছে কি সঠিক তারা বেতন পাচ্ছে না। অনেকে দেখা যাচ্ছে বেতন পায় না, ওভার টাইম খাটেও বেতন দেয় না ঠিক মতো। হ্যাঁ, বেতন দেওয়ার কথা হচ্ছে 1 তারিখ, দিচ্ছে 10 তারিখ। তাহলে একটা মানুষ দেখবেন যে যখন বেতন দেয় সারা বছর ইয়ে করে, যারা গার্মেন্টস কর্মী হয় এরকম কি করে, ওদের আবার দোকান ঠিক করা থাকে, ওই সারা মাস বাকি নিয়ে আসবে, বেতন যখন হবে আবার দিয়ে দিবে। তখন দিতে পারতেছে না, ওইখান থেকেও বলে দেয় যে টাকা এত দেরি হচ্ছে কেন, আপনাকে টাকা বেতন দিছে, বেতন নিয়ে হয়তো বা খরচ করে ফেলছেন, এখন আমাকে এখানে এসে উল্টাপাল্টা বলতেছেন, এরকম করে, তখন খাবার পায় না। তো কি করবে? এগুলো তো আসলে তাহলে যে তার যে ব্যবস্থাটা, এই যে ওই জন্য এখানে বলছে যে এই যে বোনাস নির্ধারণ করে, বেতন, কাজের সময়, হ্যাঁ, সীমিত স্বাধীনতা। সীমিত স্বাধীনতা কেন থাকবে? সংঘ স্বাধীনতা থাকবে, ঠিক আছে? বৃহৎ এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু থাকতে হবে, মানে এগুলো ভোগ করতে পারে। এগুলো যেন সঠিকভাবে হয়, সেইটার জন্য আমাদেরকে সামাজিক ও রাজনৈতিক অধিকার বিষয়গুলো থাকতে হবে, এবং এগুলো দ্বারা গণতন্ত্র সাফল্য দিকে যাবে। জবাবদিহিতা আমরা এই বিষয়গুলো কয়েকদিন আগে দেখলাম যে জবাবদিহিতার মতো কোনো কিছু ছিল না। একটা এই যে গণতন্ত্রের এক ব্যাপার, যেমন গণতন্ত্র সফল করার জন্য জবাবদিহিতা প্রয়োজন। সরকার তার কাজের জন্য জনগণের কাছে দায়ী থাকে। সরকার যদি তাদের কাজের জবাবদিহিতা করতে ব্যর্থ হয়, তখন সরকার পদত্যাগ করতে বাধ্য হয়, যেটা আমাদের জুলাই হয়েছে। আমরা কোঠা না মেধা কি চাইছিলাম? মেধা। তাহলে মেধার কি জয় হয়েছে? আপনারা বলেন, মেধার জয় হয়েছে কিনা? হ্যাঁ। এখন বিষয়টা হচ্ছে কি, এই যে আমরা চেয়েছিলাম যে আমরা মেধার ভিত্তিতে, আপনারা এরকম একটা জিনিস করেন, মানে এমন একটা সিস্টেম করেন যেটা হচ্ছে কি, কটা থাকবে না কেন, থাকবে, সেটা হচ্ছে সীমিত আকারে আমাদের মেধাটাকে আগে প্রাধান্য দেওয়া হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাদের যেটা থাকা না থাকলে নয়, সেটুকু রাখে, তারপরে হচ্ছে বাকিটা সম্পূর্ণ মেধার ভিত্তিতে হবে। এখন ওই যে বললাম যে যেমন একটু আগে কি নিয়ে আলোচনা হলো, যদি আমরা বহুদলীয় মানে স্বাধীনতা আমাদের না থাকে, তাহলে কি হয়, যে বিষয়টা আমরা সেটা কিন্তু জুলাই দেখছিলাম।
তো এটার জন্য যখন সচেতন হবে জনগণ, তখন কিন্তু একটা রাষ্ট্র পরিচালক বা যে রাষ্ট্র পরিচালনা করবে সে কিন্তু এত সহজে অন্য মানে ভুল কাজ করতে পারবে না, যার জন্য গণতন্ত্র সাফল্য লাভ করবে। এটা একটা বিষয়। আর যখন জনগণই সচেতন না, জনগণ সেটাকে সায় দিচ্ছে, তখন তো উনি আবার কি করবেন, উনি আবার বেশি সায় নিতে চাইবেন। বেশি সায়, এই হচ্ছে বিষয়। তো আমাদের তাহলে কি এই যে পদত্যাগ করতে বাধ্য হয়, জনগণ তাদের ভোটের মাধ্যমে নতুন সরকার গঠন করে, এটা হচ্ছে বিষয়। তো আমরা এই যে প্রশ্নটা 15টা টপিক দেখলাম, এই 15টা টপিক আমাদের সুন্দর করে লিখতে হবে। এবং আমি বললাম যে ওই কাজ করিয়েন না যে টপিক গুলো খালি লিখে রাখবেন, কোনো ব্যাখ্যা নাই। ঠিক আছে, টপিক লিখলে আপনাকে অবশ্যই 2-4 লাইনের ব্যাখ্যা দিতে হবে, যদি নাও পারেন 2 লাইন ব্যাখ্যা অবশ্যই লিখতে হবে। তো উপসংহারে আমরা কি আসি, মানে কি কি লিখতে পারি। তো পরিশেষে এই সবশেষে উপসংহারে এটাই হয় যে আমরা এরকম ভাবে লিখবো যে পরিশেষে বা সুতরাং উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি, বা উপযুক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি এরকম যে পরিশেষে বলা যায় যে এরকম, যেমন এখানে যেমন লেখা আছে, পরিশেষে বলা যায় যে গণতন্ত্রকে সফল করে তুলতে হলে অনেক কষ্টসাধ্য পথ পাড়ি দিতে হবে। যে কোনো ভালো জিনিস লাভ করার জন্য, মানে লাভ করা ও বজায় রাখা কঠিন, যেহেতু গণতন্ত্র ভালো জিনিস, এটা লাভ করাও সহজসাধ্য নয়। এটা আসলে লাভ করা সহজসাধ্য নয়। এজন্য আমাদের সচেতন ও দায়িত্বশীল হতে হবে। তাই আমরা মিলে সাথে একমত হয়ে বলবো, জনগণের সাফল্যতার জন্য প্রয়োজন গণতান্ত্রিক জনগণের। তাহলে গণতান্ত্রিক জনগণ এই যে শাসন ব্যবস্থার সর্বোচ্চ ক্ষমতা, কিন্তু এখন বিষয় হচ্ছে যে এই জনগণের যদি সচেতন না থাকে, এই যে বিষয়গুলো আমরা দেখলাম, তাহলে এই টপিক গুলোর মধ্যে, তাহলে কিন্তু আমরা ভালো মতো গণতন্ত্র রক্ষা করতে পারবো না। কথাটা বোঝা গেছে? আচ্ছা, জি ভাই। গ্রুপে একটা প্রশ্ন, এই অধ্যায়ের মোটামুটি এইগুলোই গুরুত্বপূর্ণ। আর যেটা সংসদীয় সরকার আছে, সেটা হচ্ছে সংসদীয় সরকার, এটা আসছে ইতিমধ্যে গত পরীক্ষায়, তো এটার দরকার নাই। তো আমরা পরবর্তী প্রশ্নটা পড়বো হচ্ছে একনায়কতন্ত্র থেকে। এই প্রশ্নগুলো হয় কি, এই প্রশ্নগুলো পড়লে আবার দেখা যাচ্ছে যে পরের যে প্রশ্নগুলো আছে, এই অধ্যায়ের যে প্রশ্নগুলো হয়, আমি কিন্তু গত ক্লাসেও বলছিলাম যে একটা প্রশ্ন ভালো করে আমাদেরকে যদি পড়ি, দেখা যায় যে অন্যান্য প্রশ্নগুলোর সাথে সামঞ্জস্য থাকে, শুধুমাত্র ওই যে সামনের দিকটা একটু চেঞ্জ থাকে, যে কাকে বলে। যেমন আমরা পরবর্তী প্রশ্নটা গ্রুপে দিছি, আপনারা দেখে নেন। পরবর্তী প্রশ্নটা কি ছিল বলেন দেখি, কেউ একজন বলেন। আপনারা ঘুমাচ্ছেন মনে হয়, আপনারা বলেন। মিউট করেন আপু। কেউ একজন বলেন দেখি পরের প্রশ্নটা কি ছিল। পরের প্রশ্নটা যেটা প্রশ্ন দিছিলাম, একনায়কতন্ত্র কাকে বলে? গণতন্ত্র ও একনায়কতন্ত্র একনায়কতন্ত্র কি জিনিস, এটা যখন আমরা মধ্যে পার্থক্য আলোচনা করো। যখন কি হবে, একজন ব্যক্তি দ্বারা শাসিত হবে, বা কোনো একটা জনগোষ্ঠী, মানে কোনো একটা গোষ্ঠী তারা অনেক বড়, মানে এককভাবে সেটা পরিচালনা করতেছে, তখন এটাকে একনায়কতন্ত্র বলবে। একাই শাসিত শাসন ব্যবস্থা, একক শাসন ব্যবস্থাকে একনায়কতন্ত্র বলে। আমরা যদি এক কথায় প্রকাশ করি আর কি, যেটা হচ্ছে ভূমিকায় আমরা আসলে যেভাবে দিতে পারি। প্রথমে থাকবে কি একটা প্রশ্ন, ওটা আমি ইয়েতে লিখতেছি, যে ওটা হচ্ছে ব্যতিক্রমে 2.33 এরকম দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা কি লিখবো, ভূমিকা। আমরা একটু দেখবো একনায়কতন্ত্র কি জিনিস। আমরা বলছি যে একক শাসন ব্যবস্থাটাকে একনায়কতন্ত্র বলে। একক শাসন ব্যবস্থা যখন আমরা আরো বিশদ আকারে ব্যাখ্যা করতে যাব, তখন আমাদের সেটাকে এভাবে বলা যায় যে একনায়কতন্ত্র একটি প্রচলিত প্রাচীন মতবাদ,
একনায়কতন্ত্র যতগুলো মতবাদ প্রচলিত রয়েছে তন্মধ্যে একনায়কতন্ত্র অন্যতম। এটি আসলে আমাদের এই যে কি একনায়কতন্ত্রের কি হয়, যেমন হচ্ছে তত্ত্বগতভাবে বলতে গেলে একনায়কতন্ত্র হলো গণতন্ত্রের সম্পূর্ণ বিপরীত শাসন ব্যবস্থা। গণতন্ত্রের সম্পূর্ণ বিপরীত শাসন ব্যবস্থা। গণতন্ত্র কি জনগণের দ্বারা নির্বাচিত হয়ে যে শাসন ব্যবস্থাটা হয়, জনগণের যে শাসন ব্যবস্থা। আর এটা একনায়কতন্ত্র, এটা হচ্ছে একক শাসন ব্যবস্থা। অর্থাৎ বিশাল জনগোষ্ঠী থাকতে পারে, কিন্তু তাদেরকে কেউ একজন যদি শাসিত করে তাহলে সেটাকে একনায়কতন্ত্র বলা হয়। এখন এটা শাসন ব্যবস্থা। আর এটা হচ্ছে আরেকটা কথা এখানে গুরুত্বপূর্ণ বিষয়, যেমন হচ্ছে এই একনায়কতন্ত্রটা কি ছিল, এটির উৎপত্তি আবার ওই এখানে গ্রিক বলছে আর রোম বলছে। এই যে এটির উৎপত্তি গণতন্ত্রের ন্যায়, আমি গণতন্ত্রের কথাটা বলছিলাম যে গণতন্ত্র হচ্ছে গ্রিক এবং রোম না, এখানে ওইটা বলছে যে গণতন্ত্রের ন্যায় এটির উৎপত্তি, মানে কোনটার, একনায়কতন্ত্রের উৎপত্তি গণতন্ত্রের ন্যায় প্রাচীন গ্রিক ও রোমে। তাহলে প্রাচীন গ্রিক রোমে ওই সময় কি ছিল, স্বৈরতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান ছিল। তাহলে স্বৈরতান্ত্রিক ব্যবস্থাটাকে মানে কাকে বলে আর কি এটা, আমরা তো এই প্রশ্নগুলোর বিস্তারিত না জানলে কিন্তু আমাদের মনে থাকবে না। যেমন স্বৈরাচারী কথাটা, এটা যদি না জানি তাহলে কিন্তু আবার এই কথাটাই মনে থাকবে না। এখন যদি আমরা আলোচনা করি, এইখানে আরেকটা বিষয় আছে, এই রিডিং তো আপনারাও এরকম ভাবে আলোচনা করতে পারেন, কিন্তু যখন এইগুলো নিয়ে আমরা বিভিন্ন ধরনের একাই আলোচনা করলে মনে থাকবে না, যখন এইভাবে আলোচনা করতেছি আমার কাছ থেকে আপনারা শুনতেছেন তখন কিন্তু আবার বেশি মনে থাকবে। তো এই যে বিষয়টা যে স্বৈরতান্ত্রিক বলতে কি, যে শাসক তার ইচ্ছা মতো কি করবে, আইন তৈরি করবে এবং সেটার প্রভাব কি করবে, প্রয়োগ করবে এবং সেটার প্রভাব খাটাবে। এবং হচ্ছে কি এটার আরেকটা জিনিস থাকবে না, সেটা হচ্ছে স্বাধীনতা ও মৌলিক অধিকার থাকবে না। তার মতো করে চলতেছে, তার মতো আইন তৈরি করতেছে, তার মতো আইন প্রভাব করতেছে, তাহলে তখন এটা হচ্ছে একনায়কতন্ত্র। ঠিক আছে, একনায়কতন্ত্র জিনিসটা। তো আমরা এই একনায়কতন্ত্রের ব্যাখ্যাটা বা ভূমিকাটা ঠিক এতটুকু লিখতে পারি, তো এইভাবে লিখতে পারি। তারপরে হচ্ছে এই একনায়কতন্ত্র আসলে কাকে বলে বা এটা সংজ্ঞা দেওয়া আছে, এটা হচ্ছে প্রামাণ্য সংজ্ঞা দেওয়া আছে। তো এটা একটু আলোচনা করি আমরা সংজ্ঞা। হ্যাঁ, আসবে এইবার এই যে হিউম্যানের মতে রাষ্ট্রের মধ্যে কোনো ব্যক্তি বা কতিপয় ব্যক্তি ক্ষমতা দখল করে অবাধে ক্ষমতা প্রয়োগ করলে তাকে একনায়কতন্ত্র বলে। রাষ্ট্রের মধ্যে কোনো ব্যক্তি বা কতিপয় মানে কয়েকজন ব্যক্তি ক্ষমতা দখল করে অবাধে ক্ষমতা প্রয়োগ করবে। অবাধে মানে এই যে ক্ষমতাটা প্রয়োগ করার জন্য কেউ তাকে বাধা দিবে না, হ্যাঁ, অনায়াসে সে প্রয়োগ করতে পারবে, সেই কথাটা এখানে বলছে যে অবাধে যদি ক্ষমতা প্রয়োগ করে তাহলে সেটা একনায়কতন্ত্র বলবে। এটা কে বলছেন? অধ্যাপক হিউম্যান বলছেন, রাষ্ট্রবিজ্ঞানী নিউম্যান। হ্যাঁ, অস্টিন রেনি। একনায়কতন্ত্র হলো এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে প্রশাসনিক চূড়ান্ত ক্ষমতা কেন্দ্রীভূত হয় একজন ব্যক্তি বা বাছাই করা কয়েকজনের হাতে। মানে এইখানে এটা বোঝার আছে, এটা আমাদের ইয়ার সাথে মিলবে, আমাদের শাসন ব্যবস্থার সাথে মিলে যাচ্ছে। তো একনায়কতন্ত্র হলো এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে প্রশাসনিক চূড়ান্ত ক্ষমতা, প্রশাসনিক যে ক্ষমতাগুলো নেয় সেই চূড়ান্ত ক্ষমতাটা কোথা থেকে আসবে, কেন্দ্রভূত হয় একজন ব্যক্তি বা বাছাই করা কয়েকজনের হাতে। মানে এইটার হচ্ছে কেন্দ্র যে বিষয়টা, সেটা নির্বাচন, মানে যেমন হচ্ছে এটা কিভাবে প্রয়োগ করতে হবে সেটা ওই কয়েকজনের হাতে থাকে। তাহলে এই আমি প্রথমে বললাম যে কয়েকজন মিলে একটা শাসন ব্যবস্থা বা একাই একটা শাসন ব্যবস্থা, অনেক ব্যক্তিদের শাসন যখন করবে তখন সেটাই হচ্ছে একনায়কতন্ত্র। ইনি কিন্তু ওই কথাটা বলছেন। তাহলে ইতালীয় ফেসিস্ট একনায়ক মুসোলিনি বলেন, কিন্তু ইতালীয় একনায়ক আবার মুসোলিনি নাম, আবার ইতালিয়ায়। তো ইনি কি বলছেন, একনায়কতন্ত্র হলো
ওই শাসন ব্যবস্থা যেখানে সবকিছু রাষ্ট্রের স্বার্থে করা হয়, কোনো কিছু রাষ্ট্রের বিরুদ্ধে নয়, আর রাষ্ট্রের বাইরেও কোনো কিছু নয়। মানে রাষ্ট্রের বাইরেও কোনো কিছু হবে না, আবার রাষ্ট্রের বিরুদ্ধেও কোনো কিছু হবে না, রাষ্ট্রের স্বার্থের জন্য হবে, রাষ্ট্রের স্বার্থের জন্য হবে। এটাও আবার একনায়কতন্ত্র, ইনার মতামতে এটা। তাহলে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী লস ব্রাইস বলেন যে শাসন ব্যবস্থায় সরকারের সকল ক্ষমতা কোনো এক ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির হাতে কেন্দ্রীভূত হয়, তাকে একনায়কতন্ত্র বলে। যেমন শাসন ব্যবস্থায় সরকারের সকল ক্ষমতা, শাসন ব্যবস্থায় সরকারের সকল ক্ষমতা কোনো এক ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির হাতে কি থাকে, কেন্দ্রীভূত হয়, তখন তাকে একনায়কতন্ত্র বলে। রজার স্ক্রুটনের মতে তাহলে একনায়কতন্ত্র এমন এক শাসন ব্যবস্থা যেখানে একজন ব্যক্তি বা গোষ্ঠী বা দল সকল রাজনৈতিক কার্যক্রম পরিচালনা সকল নিকটে আনুগত্য আদায় করে। আনুগত্য বলতে এখানে হচ্ছে কি, তার মতে, যেমন ধরেন যে কোনো, এই যে আমি একটু আগে বললাম যে করি কি, কেউ বললো যে লোক এরকম ভালো ভালো কাজ করে, অনেক ভালো কর্মকাণ্ড করবে, আপনারা একে নির্বাচিত করেন বা এর এর পক্ষে আমরা থাকতে পারি, ঠিক আছে, আমাদের কোনো সমস্যা হবে না। আমরা নিজেরাই বিবেচনা না করে একজনের কথা শুনে সেইটা মত প্রকাশ করি এবং হচ্ছে তার দ্বারা পালিত হই, তখন এটাকে বলা হয় আনুগত্য, মানে কারো কথা শুনে তার উপরে চলা। কথাটা বোঝা গেছে? তো এই আনুগত্য আদায় করে, এই আনুগত্যটা আমাদের রাখা যাবে না। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি যে এই যে একনায়কতন্ত্র, সেটা এমন এক শাসন ব্যবস্থা যেখানে রাষ্ট্রের ক্ষমতা একজন ব্যক্তির হাতে ন্যস্ত থাকে এবং তার ইচ্ছাই চূড়ান্ত। দেখেন, একটা ব্যক্তির হাতে ন্যস্ত মানে থাকবে, তার দেওয়া থাকবে, হ্যাঁ, তা তিনি যে ইয়াটা মানে সিদ্ধান্ত নিবেন সেটাই চূড়ান্ত, তিনি যেটা আইন প্রয়োগ করবেন সেটাই চূড়ান্ত, আমাদের কাছে কোনো কিছু নাই। কথাটা বোঝা গেছে? তো এখানে পরে প্রশ্নটা আরো ইয়া ছিল যে গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য, গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য, এটা নিয়ে আলোচনা করতে বলছে। এইটা নিয়ে আলোচনা করতে গেলে আমরা কি কি পাবো পার্থক্য, অনেকে আমরা দেখছি যে পার্থক্য, এই বড় ধরনের পার্থক্য ওই টেবিল আকারে আবার ফের দিতে যাইয়েন না, ঠিক আছে? এই 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 পার্থক্য আবার টেবিল আকারে দিলে সমস্যা আছে, সেই ক্ষেত্রে আপনারা ভালো একটা মার্ক পাবেন না। আমাদের সুন্দর, আমরা যেহেতু বড়, তাহলে আমাদের বড়দের মতো করে অ্যান্সার মানে পার্থক্যটা লিখতে হবে। যেমন আবার খ বিভাগের প্রশ্নের উত্তরগুলো দেখবেন গাইডে, আবার পার্থক্যগুলো ঠিকই টেবিল আকারেই দেওয়া আছে। হ্যাঁ, গ বিভাগে যখন এইভাবে আলোচনা করবে, যখন বড় ধরনের পার্থক্য, মানে গ বিভাগ মানে হচ্ছে আমরা 4-5 পাতা বা 7 পাতা 8 পাতা করে লিখি অনেকেই, রচনামূলক যেহেতু রচনার আপনার আমাদের প্রশ্ন উত্তরের রচনাটা দেখাইতে হবে, তো সেই সুবাদে আমরা ঘর আকারে যদি দেই তাহলে 2 পৃষ্ঠায় তো মেকআপ হয়ে যাবে, তাহলে সেই আকারে দেওয়া যাবে না। এখন দেওয়া যাবে না, এটা আরেকটা বিষয়, হ্যাঁ, লিখতেও পারবেন না যে কি কি লিখবেন, ঠিক আছে? তো এইটা অন্যভাবে কিভাবে লেখা যায়, যেমন আমরা যেমন প্রথম পরের প্রশ্ন, এই যে প্রথমে কি দিলাম, ভূমিকা, তারপরে প্রামাণ্য সংজ্ঞা, তারপরে এটা লিখবো হচ্ছে গণতন্ত্র, গণতন্ত্র ও একনায়কতন্ত্র, একনায়কতন্ত্র, একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য, এইটার এখন আমাদের আলোচনা করতে হবে। এই পার্থক্যটা আসলে কি কি পার্থক্য, তাহলে এই কি কি পার্থক্যটা আলোচনা যখন করব, তখন আমরা প্রথমে লিখবো হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য। সংজ্ঞাগত পার্থক্য, আমরা একটু আগে সংজ্ঞা দিছিলাম, গণতন্ত্রের সংজ্ঞা পড়ছিলাম আর একনায়কতন্ত্রের সংজ্ঞা পড়ছিলাম। তাহলে সংজ্ঞাগত পার্থক্যটা কি জিনিস? তাহলে সংজ্ঞাগত পার্থক্য হচ্ছে, এটা হচ্ছে জনগণের শাসন ব্যবস্থা আর এটা একজনের শাসন ব্যবস্থা। তাহলে ব্যাখ্যাটা কিরকম ভাবে দিতে পারবেন, যে আমরা যদি বলি গণতন্ত্র হচ্ছে এমন এক ধরনের শাসন ব্যবস্থা যা জনগণের দ্বারা পরিচালিত হয়, আবার একনায়কতন্ত্র এমন ধরনের এক শাসন ব্যবস্থা যা হচ্ছে কি, আমরা কিন্তু এই লাইনটা লেখার পরে অপরপক্ষে বা অন্য অন্যভাবে বা অন্যদিকে এরকম বলতে পারি, হ্যাঁ, অনুরূপ ভাবে বা অনুরূপ না, অনুরূপ তো একই জিনিস, এটা এটা বলা যাবে না,
যে অন্য দিকে বা অন্য পক্ষে। একনায়কতন্ত্র হলো যে এমন একটা শাসন ব্যবস্থা যেটা কোনো ব্যক্তি বা কোনো এক গোষ্ঠী বা কোনো এক দল দ্বারা পরিচালিত হয় বা পরিচালিত বা শাসন ব্যবস্থা চালু হয়। তো এই হচ্ছে বিষয়। তো এটার উপর এতটুকু দিলেও হবে এবং এটার আরো একটু ব্যাখ্যা লিখলে খুবই ভালো হয়। তা আমরা আরেকভাবে কিভাবে বলতে পারি যে একনায়কতন্ত্র বলতে এমন এক শাসন ব্যবস্থা যেখানে সকল ক্ষমতা একজন ব্যক্তির হাতে ন্যস্ত থাকে। আর কাজেই হচ্ছে কি আমরা এটা বলতে পারি গণতন্ত্র এবং হচ্ছে একনায়কতন্ত্র একে অপরের বিপরীত। তারপরে তত্ত্বগত পার্থক্য। তত্ত্বগত পার্থক্য কি জিনিস? যে গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে তত্ত্বগত পার্থক্য বিদ্যমান। কিরকম বিদ্যমান? গণতন্ত্র মানবতাবাদ ও আদর্শবাদের ভিত্তিতে প্রতিষ্ঠিত। মানবতাবাদ এবং হচ্ছে আদর্শবাদের উপর ভিত্তিত। আর একনায়কতন্ত্র কি? একনায়কতন্ত্র হচ্ছে কি হেগেলের আদর্শবাদের তত্ত্বের মানে ভিত্তিতে প্রতিষ্ঠিত। ঠিক আছে? যে এইটার মধ্যে তাহলে অবশ্যই পার্থক্য আছে। তাহলে এই পার্থক্য থাকার কারণেই যে আচ্ছা এটা কি বলছে যে হ্যাঁ হেগেলের পার্থক্য অনুসারে এটা হচ্ছে তত্ত্বগত মানে এটা হচ্ছে পার্থক্য রয়েছে। তারপরে 3 নাম্বার আমরা লিখতে পারি হচ্ছে শাসন প্রকৃতির পার্থক্য। শাসনের মধ্যে পার্থক্য আছে। একনায়কতন্ত্রের পার্থক্য একরকম, আবার গণতন্ত্রের শাসন ব্যবস্থা আলাদা। তাহলে এটার পার্থক্য কেমন হবে? হ্যাঁ, শাসনগত গণতন্ত্র ও একনায়কতন্ত্রের শাসন প্রকৃতির দিক থেকে পার্থক্য বিদ্যমান। যেমন হচ্ছে গণতন্ত্র জনগণের ভিত্তিতে শাসন ব্যবস্থা পরিচালিত হয়, আর পক্ষান্তরে একনায়কতন্ত্রের শাসন ব্যবস্থা জনগণ ভিত্তিক নয়, বরং শাসক বা শাসন প্রধান ভিত্তিক, শাসক প্রধান ভিত্তিক বা শাসিত প্রধান ভিত্তিক। তো এই হচ্ছে বিষয়। ওটা হচ্ছে একজন শাসিত মানে শাসক থাকবে, শাসকের প্রধান থাকবে, তার দ্বারা হচ্ছে প্রভাবিত হবে, আর এটা হচ্ছে জনগণ দ্বারা প্রভাবিত হবে। ব্যক্তি স্বাধীনতার পার্থক্য। ব্যক্তি স্বাধীনতার পার্থক্য আছে কিনা বলেন দেখি। ব্যক্তি স্বাধীনতার পার্থক্য। তাহলে ব্যক্তি স্বাধীনতার পার্থক্য কি? গণতন্ত্র হচ্ছে এই ব্যক্তি স্বাধীনতা। গণতন্ত্রের মধ্যে ব্যক্তি স্বাধীনতা জনগণের মতামত ও ইচ্ছাকে মূল্যায়ন করে, আর এই একনায়কতন্ত্রে ব্যক্তি স্বাধীনতা পরিপন্থী মতবাদ। মানে পরিপন্থী মানে হচ্ছে ওই যে বিপরীত, একদম পরিপন্থীটা এটা হচ্ছে বিপরীত কিরকম? বিপরীত। হ্যাঁ, যেমন হচ্ছে এই যে একনায়কতন্ত্র না, গণতন্ত্রে কি বলছে? জনগণের মতামত এবং ইচ্ছাকে মূল্যায়ন করে, আবার একনায়কতন্ত্রে সেটা হচ্ছে পরিপন্থী। পরিপন্থী কথাটা বলছে যে পরিপন্থী, কেউ যদি মনে করেন যে পরিপন্থী কি জিনিস, হ্যাঁ, পরিপন্থীটি আসলে অন্য কোনো জিনিস না। এটার ওই যে বলছে জনগণের, বললাম যে জনগণের মতামত, মানে গণতন্ত্রে যেটা আছে তার বিপরীত হচ্ছে একনায়কতন্ত্র। এটাই বুঝে নিচ্ছে। তারপরে হচ্ছে সাম্য নীতির পার্থক্য। সাম্য নীতির পার্থক্য, সাম্য মানে সমান, হ্যাঁ, এই যে নীতি আছে সেইটা থাকে না, সেটারও পার্থক্য আছে। তাহলে সাম্য নীতির পার্থক্যটা বিষয়টা কিরকম? হ্যাঁ, যে গণতন্ত্রে আমরা দেখবো যে সাম্যের জয়গান রয়েছে, মানে সাম্যের অর্থাৎ মৌলিক অধিকার, জনগণের যেগুলো অধিকার আছে সেগুলো প্রত্যেকটাই দিক লক্ষ্য রাখতে হবে, সেটা প্রত্যেকটাই পালন করা হয়। এবং একনায়কতন্ত্রে সেটা যে শাসন করে বা শাসক থাকে সেটা মনে করে না, তোমার কি দরকার আছে কি নাই সেটা তার কোনো চিন্তা নাই, সে তার মতো শাসন ব্যবস্থা চালায়। এটাই হচ্ছে মূলত সাম্যের কি পার্থক্য। আইনের শাসনের পার্থক্য। 6 নম্বর, আইনের শাসনের পার্থক্য আছে। আইনের শাসনের পার্থক্য কি? এই যে এখানে বলছে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হলো আইনের শাসন ভিত্তিক শাসন ব্যবস্থা। আইনের শাসন ভিত্তিক শাসন ব্যবস্থা। একনায়কতন্ত্র কি? একনায়কতন্ত্রে আইনের শাসন সংরক্ষিত নয়,
সেটা সংরক্ষিত নয়, সেটা হচ্ছে তার অনুসারে তৈরি হবে, তার প্রভাব সে খাটাবে, এই একনায়কতন্ত্রে। আর গণতন্ত্রে যখন শাসনের যে ব্যবস্থাটা আছে সেই ব্যবস্থা অনুসারে সে যেই হোক না কেন তার শাস্তি অবশ্যই হতে হবে, আর একনায়কতন্ত্রে সেটা নাই। তারপরে হচ্ছে অধিকারের পার্থক্য। তারপরে কি অধিকারের পার্থক্য। এই অধিকারের পার্থক্য, অধিকার বলতে আমরা বুঝি তো সবাই, অধিকার কি একনায়কতন্ত্রে যে কোনো মূল্যে জনগণের অধিকার সংরক্ষণ করা হয়। দেখেন, যে জনগণে যেহেতু যেহেতু গণতন্ত্রের প্রধান, তাহলে জনগণের সেখানে অধিকার সংরক্ষণ করা হয়। অপরপক্ষে বা অপরদিকে একনায়কতন্ত্রে জনগণের অধিকার ও স্বাধীনতা উপেক্ষিত হয়, মানে স্বাধীনতা থাকে না। 8 নাম্বার ক্ষমতার উৎসর পার্থক্য। ক্ষমতার উৎসের পার্থক্য। আচ্ছা, এখানে ডট ডট দিলেই হয়ে যাবে। আচ্ছা, এখানে ক্ষমতার উৎস কি জিনিস? গণতন্ত্রের ক্ষমতার উৎস হলো জনগণ। আর একনায়কতন্ত্রের ক্ষমতার উৎস হচ্ছে বুলেট। এটা হচ্ছে কি বুলেট, বুঝছেন কিছু? জি। আচ্ছা, তারপরে আছে দলীয় পার্থক্য। এখন দলীয় পার্থক্যটা কি জিনিস? দলীয় পার্থক্য এক মানে গণতন্ত্রে হচ্ছে কি একাধিক রাজনৈতিক দল থাকে, আর একনায়কতন্ত্রে একটি মাত্র দল থাকে, একটি মাত্র রাজনৈতিক দল থাকে। রাজনেতা। তারপরে এই যে আগের রাজতন্ত্রগুলো, মানে রাজা যে ছিল, রাজার যে ধারাবাহিকতা ছিল, হ্যাঁ, একজন রাজা মরবে, তার ছেলে হবে হচ্ছে রাজা, তারপরে তার ছেলে না থাকলে ভাইস্তা। ভাইস্তা বলতে যেমন এইগুলো কিন্তু একটার পর একটা চলে আসতো, সেই বিষয়টা আর কি। রাজা তো আর অন্য ওখান থেকে আসতো না। আবার আরেকটা ছিল যে হচ্ছে এটাই হচ্ছে মূলত একনায়কতন্ত্র। যেমন একটা রাজ্যে যখন একটা রাজা মানে একটার পর একটা আসবে, এটার ধারাবাহিকতাই একনায়কতন্ত্র। ওই রাজার বিরুদ্ধে কথা বলা যাবে না, কোনো কাজ করা যাবে না, এবং রাজা যাই বলবে তাই। এই বিষয়গুলো হচ্ছে একনায়কতন্ত্রের মধ্যে পড়ে। তাই স্থায়িত্বের পার্থক্য। স্থায়িত্বের পার্থক্য হচ্ছে 10। স্থায়িত্বের পার্থক্য। স্থায়িত্বের পার্থক্য বিষয়টা কি? স্থায়িত্বের পার্থক্য হচ্ছে গণতন্ত্র একটি অস্থায়ী শাসন ব্যবস্থা। আমাদের গণতন্ত্রের না। যে অস্থায়ী শাসন ব্যবস্থাটা আছে, যেমন হচ্ছে আগে এরকম ছিল যে 5 বছর পর পর নির্বাচন হবে, এখনো তো আছে 5 বছর পর পর নির্বাচন হবে। তাহলে এই 5 বছর পর পর নির্বাচন ফুড নিচে দেখা যায় না। ভাইয়া 6 নাম্বারের পরে পয়েন্টটা দেখা যায় না। একটু উপর দিকে টান দেন, তাহলে দেখা যাবে। আচ্ছা, না 6 নাম্বার হচ্ছে আইনের শাসন পার্থক্য, আর অধিকারের 7 নাম্বার হচ্ছে অধিকার, 8 নাম্বার হচ্ছে ক্ষমতার উৎসের পার্থক্য, আর 9 নাম্বার হচ্ছে দলীয়, 10 নাম্বার হচ্ছে স্থায়িত্বের। এটা 10 স্থায়িত্বের পার্থক্য। স্থায়িত্বের পার্থক্য আমরা লিখি। ভাইয়া মুছে দেন, এগুলো মুছে দিয়ে পরে লেখেন। আচ্ছা, এটা লিখি, তাহলে পরবর্তীতে যখন আবার আপনাদের রিভাইজ করাবো তখন মজা পাবেন এটা পড়তে। এই জন্য থাক না, খাতায় তো তুলে নেওয়া হয়েছে। আমার এখানে তো তুলা নেওয়া নাই, আমার এখানে লাগবে না। দলীয় পার্থক্য। আচ্ছা, 10 নাম্বার স্থায়িত্বের আবার লিখি।
আচ্ছা, স্থায়িত্বের পার্থক্য। জি ভাইয়া। আচ্ছা, ওকে, স্থায়িত্বের পার্থক্য আমরা কি জানলাম? যেমন হচ্ছে গণতন্ত্র একটি অস্থায়ী শাসন ব্যবস্থা। আমরা যেটা বলছিলাম যে আমাদের বাংলাদেশে যেমন 5 বছর পর পর নির্বাচন হবে। এখন জনগণ যদি চায় আগের সরকারকে, মানে জনগণের মতো মানে মত বা জনগণ ভোট দিয়ে সেটা নির্বাচন করবে যে আমরা এবার কোন রাষ্ট্রের মানে কোন দলকে নির্বাচিত করব বা কাকে নির্বাচিত করব। অর্থাৎ জনগণ তার তার মতো কাউকে নির্বাচিত করবে, করে সে সরকার গঠন করবে। এইরকমই যে ব্যবস্থাটা। পক্ষান্তরে হচ্ছে যেমন আমরা অপরপক্ষে দেখি যে একনায়কতন্ত্র হচ্ছে স্থায়ী শাসন ব্যবস্থা। যেমন আমি একটু আগে ওই যে রাজা শাসন ব্যবস্থাটা যেমন বললাম যে একজন রাজা থাকবে এবং জি তারপরে তার পরম্পরা, তার ছেলে, তার ছেলে, তার এইভাবে চলতেই থাকবে। আচ্ছা, পরে হচ্ছে 11 নাম্বার হচ্ছে সাহিত্য শাসনের পার্থক্য। সাহিত্য শাসনের পার্থক্য। সাহিত্য শাসনের পার্থক্য কি? এক গণতন্ত্রে হচ্ছে সাহিত্য শাসনের স্বীকৃতি আছে, কিন্তু একনায়কতন্ত্রের সাহিত্যের স্বীকৃতি নেই। আমরা এখান পর্যন্ত তো দেখা যাবে না, 12 এখানে লিখে দিই। তারপরে হচ্ছে যে উপযোগিতার পার্থক্য। উপযোগিতার পার্থক্য কি জিনিস? উপযোগিতার পার্থক্য এটা হচ্ছে গণতন্ত্রের বৃহদায়তন রাষ্ট্রের ক্ষমতা বিকেন্দ্রীকৃত থাকে, কিন্তু একনায়কতন্ত্রে ক্ষমতা একজনের হাতে ন্যস্ত থাকে। অর্থাৎ গণতন্ত্রের যে ক্ষমতাটা থাকে সেটা রাষ্ট্রের ব্যক্তি বর্গ, অর্থাৎ যেহেতু রাজনৈতিক দল চেঞ্জ হলে ব্যক্তি চেঞ্জ হবে, ঠিক তেমনি এখানে এই কথাটাই বলছে যে গণতন্ত্রের যে বিষয়টা এটা পরিবর্তন হয়, কিন্তু একনায়কতন্ত্রে সেটা পরিবর্তন হয় না। 13 নাম্বার হচ্ছে আকাঙ্ক্ষা বা বিপ্লবের পার্থক্য। এটা লিখে নেন। সেটা হচ্ছে 13 নাম্বার আশঙ্কা ও বিপ্লবের পার্থক্য। আশঙ্কা ও বিপ্লবের পার্থক্য এখানে কি বলছে? যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিপ্লবের আশঙ্কা কম, কিন্তু একনায়কতন্ত্রে বিপ্লবের সম্ভাবনা ও আশঙ্কা বেশি। এখন এই যে 7টা টপিক আমরা কি বললাম যে গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য, প্রত্যেকটাতে আমি কিন্তু বলছিলাম অপরপক্ষে বা পক্ষান্তরে এই বিষয়গুলো কিন্তু বলছিলাম। অবশ্যই এইটা লাগাইতেই হবে। গণতন্ত্র লাগার পরে মানে গণতন্ত্র পরে যখন পরের লাইন লিখবেন তখন আসবে, যখন লিখবেন তখন অবশ্যই তার সামনে কি লাগাইতে হবে? পক্ষান্তরে, অপর দিকে, এই কথাগুলো লাগাইতে হবে। কথাটা বোঝা গেছে? পক্ষান্তরে, বিপরীত দিকে। বিপরীত দিকে, এটাও বিপরীত দিকেও যাওয়া যায়। জি ভাইয়া। আমরা পার্থক্য কি কি দেখলাম? আচ্ছা, ব্যক্তি স্বার্থক সাম্য নীতি, আইনের শাসন, তারপরে হচ্ছে অধিকারের, ক্ষমতার, দলীয় স্থায়িত্বের, স্বায়ত্ত শাসনের, উপযোগিতার, আশঙ্কা ও বিপ্লবের। ঠিক আছে, এই কয়েকটা। আর উপসংহার কিভাবে লিখতে হবে সেটা তো আমি বললামই, হয় সুতরাং দিয়ে। সুতরাং বলা যায় যে বা পরিশেষে আমরা বলতে পারি বা এইভাবে বলতে পারি যে উপরোক্ত আলোচনা থেকে আমরা এটা বলতে পারি যে গণতন্ত্র ও একনায়কতন্ত্রের চেয়ে অধিক উপযোগী, মানে এই যে গণতন্ত্র ও একনায়কতন্ত্রের পার্থক্য রয়েছে, গণতন্ত্র বেশি উপযোগী। আর এটা আর ওই যে বললাম যে গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য কি? অবশ্যই আছে, এবং কে উপযোগী বেশি সেটা আমরা বলবো যে হচ্ছে কি গণতন্ত্র একনায়কতন্ত্রের চেয়ে অধিক উপযোগী শাসন ব্যবস্থা। ঠিক আছে, তাহলে এভাবে আমরা এটাকে কি
লিখতে জি পারবো। তাহলে যে কোনো ব্রড প্রশ্নে আমরা এই প্রশ্নটার কথা চিন্তা করি, আমরা কি কি দেখলাম? ভূমিকা ভূমিকা দেখলাম, তারপর হচ্ছে প্রামাণ্য সংজ্ঞা, তারপরে এই প্রামাণ্য সংজ্ঞা দেওয়ার পরে গণতন্ত্র ও একনায়কতন্ত্রের পার্থক্য। ক্লিয়ার? জি জি ভাইয়া ভাইয়া। তো আজকে আমরা এই যে দুইটা প্রশ্ন আলোচনা করলাম, ঠিক আছে? এই দুইটাই খুবই গুরুত্বপূর্ণ এখানকার এবার জন্য। জি হ্যাঁ, আপনারা এই দুইটাই পড়বেন এবং হচ্ছে হোমওয়ার্ক করবেন। পাশাপাশি যে বিষয়টা আছে আপনাদের বলে দেই, যাদের বই আছে আপনারা দেখবেন যে খ বিভাগে যে প্রশ্নগুলো আছে এগুলোর সাথে যেগুলো মিল আছে এগুলোর সাথে অর্থাৎ একই, এগুলো থেকে শর্ট চলে আসছে, সেই বিষয়টা বলতেছি। তো শর্ট গুলা দেখে নিবেন, যেগুলো ইম্পর্টেন্ট আছে ওখানে বইয়ে দেওয়া আছে, সেগুলো শর্ট গুলো দেখে নিবেন। এবং হচ্ছে আরেকটা কাজ দেই, ব্রিফ আচ্ছা করেন না মনে হয় না? ব্রিফ জি ধরাবো? ভাইয়া বুঝলাম না। ব্রিফ বুঝেন নাই? ব্রিফ বুঝেন নাই? ভাইয়া না ভাই ধরা হয় না। জি জি বুঝছি ভাইয়া বুঝছি সব বুঝছি বুঝছি। দ্বিতীয় অধ্যায় যে আছে এই দ্বিতীয় অধ্যায়ের দেখেন এই বইটা যাদের আছে এখানে, যেমন এই বইয়ে 20টার মতো ব্রিফ আছে। আমি আপনাদের দেখাই যে এখানের মধ্যে 20টা, আমি 30টা, এটা সংবিধান, সরি সংবিধানের থাকে না। আমি তো আয়শা আপু মিউট করে। ভাইয়া একটু ছবিগুলো দিয়ে আমি দিন। এখনই এই ছবিটা তুলে গ্রুপে দিয়ে দিব। এই ছবিতে অর্থাৎ এখানে 38টা প্রশ্ন আছে, মানে যতজন যুক্ত হবেন আগামী ক্লাসে আপনাদের প্রত্যেকেই জিজ্ঞাসা করা হবে এই প্রশ্নগুলো এক এক করে, ঠিক আছে? এক এক করে এই প্রশ্নগুলো আমি জিজ্ঞাসা করব, ব্রিফ গুলো ধরবো জি এবং হোমওয়ার্ক আপনারা লিখতে পারেন এগুলো। আর দুইটা প্রশ্ন, ঠিক আছে? এই দুইটা প্রশ্ন সুন্দর করে পড়বেন, টপিক গুলো ভালো করে মনে রাখবেন। জি একটা প্রশ্নের ধারা আমরা দেখলাম, ভূমিকা থাকবে, তারপরে আমরা সংজ্ঞা লিখবো, প্রামাণ্য সংজ্ঞা লিখবো, তারপরে হচ্ছে কি যেটা নিয়ে আলোচনা বলবে সেইটা আলোচনা করব এবং টপিক অনুসারে যে টপিক গুলো দেখবে সুন্দর মানে থাকবে, সেই টপিক গুলো আমাদেরকে সুন্দর করে লিখতে হবে, ঠিক আছে? কথা বোঝা গেছে? আচ্ছা ভাইয়া। হুম। এই আচ্ছা যে ভাইয়া বুঝতে পারছি। ব্রিফ কিন্তু অবশ্যই ধরবো, না পারলে কিন্তু কান ধরে দাঁড়িয়ে রাখবো। আচ্ছা আচ্ছা ভাইয়া দেখবেন কেমনে? না, কান ধরে দাঁড় করাবো। এখন আপনারা কিভাবে দাঁড় হবেন সেটা কিন্তু আপনারা জানেন। তো পারলে চকলেট দিতে হবে। এখন বুঝা গেছে? কথা জি বোঝা নাই? ভাইয়া। শুনি আপনাদের শেষ পর্যন্ত। তাহলে আমরা এখন শেষ করতে যাচ্ছি। আমি দেখলাম শেষ পর্যন্ত হচ্ছে 13 জন আছে। ফেসবুকে তিনজনের মতামত মানে 3 জনের মতো দেখতেছে। হ্যাঁ, কেউ কমেন্ট তো নাই। কমেন্ট আচ্ছা যাও, এটা এখন দেখেন এই যে 12-13 একজন আবার চলে গেল, 12-13 জনই আর নাই। আচ্ছা, আমি আমি একটা কথা বলি আপনাদের, হ্যাঁ, এই 12-13 জন না, শুধুমাত্র সবাইকে এই কাজগুলো করতে হবে। হ্যাঁ, সেদিন আমি এইটা যে কাজগুলো দিলাম, দুইটা প্রশ্ন, এই দুইটা প্রশ্ন আপনাদের ছবি তুলে দিয়েছি, বইয়ে যেগুলো আছে সুন্দর করে পড়বেন এবং হচ্ছে চেষ্টা করবেন লিখতে। আর সময় ধরে লিখতে চেষ্টা করাটা খুবই ভালো, কারণটা হচ্ছে কি মানে এটা এটা আপনার হয় কি ওই যে লেখার স্পিডটা বাড়ায়, এবং চেষ্টা করবেন যে লেখাগুলো সুন্দর করার জন্য। আমি জানি যে আপনাদের সবারই লেখা খুবই ভালো, হ্যাঁ, তারপরেও আসলে আমরা ভালো থেকে আরো ভালোতে যেতে চাই, সেই দিকটা লক্ষ্য রেখে প্রতিনিয়ত ওয়ার্ক গুলো করবো এবং হচ্ছে আমরা কি কাজ করব, প্রতিনিয়ত কাজগুলো করব। এবং হচ্ছে এর পাশাপাশি এই অধ্যায়গুলো পড়বো এবং ব্রিফ পড়বো। আমি বললাম যে আগামী ক্লাসে
আমি প্রত্যেককে ধরবো এই ব্রিকগুলো একটা একটা করে, ঠিক আছে? একজন কাকে যতগুলো ধরানো যায়, ঠিক আছে? আমরা এই পর্বটা শেষ করার পরে তখন আবার ক্লাস নেব। ওকে? আচ্ছা ভাইয়া, ঠিক আছে। তো আজকের মতো এখানেই ঠিক আছে সমাপ্ত ভাইয়া। করলাম। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।